হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো আজকে যে তোমাদের শিফট হয়েছে সেই শিফটে মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে ইজি টু মডারেট কোশ্চেন্স এসছে, বাট কোশ্চেন্সগুলো এতটাও মডারেট ছিল না যে আমরা উইদিন দেখবো আর অ্যান্সার করবো, এরকম কিন্তু কোশ্চেন্স ছিল না। বেশিরভাগ স্টুডেন্ট যারা 25 আউট অফ 25 অ্যাটেম্প্ট করেছে তারা বলেছে আমাদের কোশ্চেন্স করতে মিনিমাম 15 থেকে 20 মিনিট টাইম লেগে গেছিলো। অর্থাৎ কোশ্চেন্সগুলো দেখবো আর করবো এমন কোশ্চেন্স কিন্তু ছিল না, গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্নগুলো দেখে তোমাকে একটু পড়তে হচ্ছে, পড়ার পর একটু ভাবতে হচ্ছে, তারপর তুমি অ্যান্সার করতে পারবে। তো আমি এখানে এক্সপেক্টেড তোমাদের কোশ্চেন্স দেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো বলছে যে পরাগায়নের আগে যদি ফুলের গর্ভদণ্ডের শীর্ষস্থ স্টিগমা সরিয়ে ফেলা হয় তাহলে কী করবে। এখানে বলেছে পরাগায়নের আগে, অর্থাৎ পরাগ গর্ভে পতিত হওয়ার আগে। যদি তোমরা দেখো, আমি এইটা তোমাদের একটুখানি এঁকে তোমাদের আগে দেখাই। এই হচ্ছে তোমাদের স্টিগমা, ঠিক আছে, দিস ইজ ইয়োর স্টিগমা। এই পার্টটাকে বলা হয় স্টিগমা, ঠিক আছে। এবং এই পার্টটা নিচে যাবে, নিচে গিয়ে এখানে তৈরি করবে গর্ভাশয়, ঠিক আছে। এই পার্টটা নিচে যাবে, নিচে গিয়ে তোমাদের তৈরি করবে কি গর্ভাশয়। তো স্টিগমা কোনটা সেটা একটু দেখাই। তার আগে আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই, যে পোলেন গ্রেন এখানে পড়েছে সেটা কেমন দেখতে হয়। তো পোলেন গ্রেন ধরো এখানে পড়লো, এই জায়গায় যদি পোলেন গ্রেন না পড়ে তাহলে কিন্তু এখান থেকে কি হবে না, পরাগ নালিকা উৎপন্নই হবে না। তো দেখো একটা জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে পরাগ নালিকা উৎপন্ন হওয়ার আগে পোলেন গ্রেনকে কিন্তু, অর্থাৎ রেণুকে কিন্তু এই যে তোমাদের স্টিগমাতে কিন্তু আটকে থাকতে হবে, বা স্টিগমাতে কিন্তু কী করতে হবে, পতিত হতে হবে। উইদাউট স্টিগমা পরাগ তোমাদের নিষেক সম্ভবই না, কারণ পরাগ সেখানে আটকে থাকতেই পারবে না, ঠিক আছে। এটাকে বলা হয় গর্ভমুণ্ড, বাংলায় একে কী বলা হয়, গর্ভমুণ্ড। তো এই গর্ভমুণ্ড তুমি যদি কেটে দাও তাহলে কী হবে, এই অংশে পরাগ আটকাবেই না, আর রাসায়নিক বিক্রিয়াও হবে না, যার ফলে কী হবে না, এখানে কোনো পোলেন নালিকা অর্থাৎ পরাগ নালিকা কোনো উৎপন্নই হবে না, যে সেটা গর্ভাশয়ে যায়। এই পার্টটাকে আমরা বলি স্টাইল, ঠিক আছে, অর্থাৎ গর্ভদণ্ড। কি বলি আমরা, গর্ভদণ্ড, ওকে। আর এই নিচের পার্টটা এটাকে আমরা বলি গর্ভাশয়। কি বলি আমরা, গর্ভাশয়, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জিনিস গাইনেশিয়াম, তো প্রত্যেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের এখানে অ্যান্সার কী হবে, এই জায়গায় অ্যান্সার তোমাদের যেটা হবে, এখন পড়ো। বলছে পরাগকণা সরাসরি অন্ডাশয়ে পৌঁছবে, কখনোই পসিবল নয়। নেক্সট হচ্ছে পরাগায়নের হবে কিন্তু নিষেক হবে না, এটাও পসিবল না, কারণ পরাগায়নই হবে না যদি তুমি এখানে তুমি এটাকে কেটে দাও। নেক্সট হচ্ছে পরাগকণা অঙ্কুরিত হবে না এবং নিষেকও হবে না। এইটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, যে পরাগকণা অঙ্কুরিত হবে না, এর মানে কি পরাগ থেকে একটা নালিকা বেরিয়ে ভেতরে আসবে না। এটা কি এভাবে তোমাদের রেল হয়তো প্রশ্ন করতে পারে, কারণ বাংলা রেল এরভাবেই করে। তো পরাগকণা অঙ্কুরিত হবে না এবং নিষেকও ঘটবে না, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে নেক্সট শিফটগুলোতে কিন্তু আসতে পারে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন তোমাদের বলেছে নিউটনের প্রথম গতি নিয়মকে আর কী নামে ডাকা হয়। তোমরা জানো যে 9-এর চ্যাপ্টার থেকে কিন্তু ফিজিক্সের পোর্শন একটু বেশি এসছে। তো নিউটনের প্রথম গতি নিয়মকে কী নামে ডাকা হয়, তার এটা বলার আগে আমি তোমাদের নিউটনের যে 3টে গতিসূত্র আছে সেটা একবার তোমাদের আলোচনা করে নিই। চলো দেখো, এই হচ্ছে নিউটনের 3টে গতিসূত্র। কি বলা হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থা পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকালই সমদ্রুতিতে সরলরৈখিক পথে মানে সমবেগে চলতে থাকবে। এই স্থির বস্তুর যে স্থির থাকার প্রবণতা, একে বলা হয় স্থিতিজাড্য। একে কি বলা হয়, একে বলা হয় স্থিতিজাড্য, ঠিক আছে। আর গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে, ঠিক আছে, সমদ্রুতিতে মানে সমগতিবেগে। দ্রুতি আর গতিবেগ যদিও ফিজিক্সে আলাদা, আমরা স্পিড বা ভেলোসিটি এটাকে আলাদা এক করতে পারি না। তো সমদ্রুতিতে সরল রেখায় অর্থাৎ সমবেগে চলতে থাকবে। এই যে গতিশীল বস্তু সরল রেখায় সমবেগে চলার যে প্রবণতা, একে বলা হয় গতিজাড্য, ঠিক আছে। আর মনে রাখবে এই যে তোমাদের প্রথম সূত্র, এই জন্য এটাকে বলা হয় জাড্ডের সূত্র। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জাড্ডের সূত্র বা ল অফ ইনার্শিয়া, ইংলিশে কি বলা হয়, ল অফ ইনার্শিয়া। এটার উপরে বেস করেই তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছিল, ঠিক আছে। একে বলা হয় ল অফ ইনার্শিয়া, ওকে, জাড্ডের সূত্র। তো এখান থেকে আমরা জাড্ডের সংজ্ঞা পাই, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য, ঠিক আছে। আর এটাকে বলা হয় ইনার্শিয়া অফ তোমাদের এই যে জাড্ডের ইংরাজি হচ্ছে ইনার্শিয়া, ঠিক আছে। জাড্ডের ইংরাজি কি, জাড্ডের ইংরাজি হচ্ছে তোমাদের ইনার্শিয়া। এটা একটু মনে রাখবে, কারণ এই পার্টটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। গতিজাড্য মানে ইনার্শিয়া অফ মোশন, ঠিক আছে। তো জাড্য ইংরাজি হচ্ছে ইনার্শিয়া, ওই জন্য এটাকে বলা হয় তোমাদের ল অফ ইনার্শিয়া। তো ফার্স্ট যে তোমাদের ল, এটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, এটাকে আমরা কি পাই, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে
প্রযুক্ত বলের সম্পর্ক পাই, ঠিক আছে। তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনে কিন্তু সেদিকে হয়। এটা দিয়ে তুলে দিয়ে তোমাদের স্টেটমেন্ট বেস প্রশ্ন দিতে পারে যে বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হারও তার বিপরীতমুখী হয়, তার দিকে হয়, ইত্যাদি প্রশ্ন তোমাদের দেওয়া যেতে পারে। নেক্সট বলতে পারে যে নিউটনের কোন গতিসূত্রে এটা লেখা আছে, এবার প্রশ্ন দেওয়া যেতে পারে। অথবা যে কোনো বিশেষ মুহূর্তে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সমান হয়। এখান থেকে আমরা ভরবেগের সংজ্ঞা পাই। অলওয়েজ মাথায় রাখবে এই জায়গায় আমরা কি পাই, আমরা পাই কিন্তু বস্তুর এই যে ভর ইন্টু ত্বরণ করলে আমরা কি পাই, মনে রাখবে এফ ফোর্স ইকুয়াল টু কি এম ইন্টু এ। এখান থেকে আমরা বলের সংজ্ঞাও পাই, ঠিক আছে। এই যে বলেছে না যে কোনো মুহূর্তে যে কোনো বিশেষ মুহূর্তে কোনো বস্তুর ওপর প্রযুক্ত নিট বল বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সমান, ঠিক আছে। তো ভর এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এখান থেকে আমরা বলের যে সংজ্ঞা সেটাও কিন্তু পাই, এটাও মাথা রাখবে। নেক্সট হচ্ছে তার মানে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিন্তু বলের সংজ্ঞা পাই। নেক্সট হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু 3 নম্বর সূত্র থেকে আসে। আর এই 3 নম্বর সূত্র খুব ইম্পর্টেন্ট, কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার যে ব্যাপার সেটা কিন্তু আমরা 3rd ল থেকে পাই, ঠিক আছে। সো এই 3টে ল একটু দয়া করে ভালো করে পড়ে রাখবে। ভরবেগ কাকে বলা হয়, ধরো একটা গাড়ি আছে, সাপোজ ধরো একটা গাড়ি আছে, এই গাড়ির একটা ভর আছে, আর গাড়িটা যখন থেমে আছে তখন গাড়ির কিন্তু কোনো বেগ নেই, তখন এক্ষেত্রে ভরবেগ কিন্তু আমাদের জিরো। ভরবেগকে নর্মালি পি দিয়ে ডিনোট করা হয়, ভরবেগ কিন্তু এক্ষেত্রে জিরো। কিন্তু যখনই এই গাড়িটা তোমাদের চলতে শুরু করলো তখন এর ভর তো আগেও ছিল, এর সঙ্গে একটা বেগ ইনটু হলো, এই যে ভর ইনটু বেগ এম ইনটু ভি, এটাই আমাদের বলবো ভরবেগ। তখন আমাদের ভরবেগ হয়ে যাবে পি। যদি কোনো বস্তুর বেগ না থাকে তো ভরবেগও থাকবে না, কিন্তু যদি কোনো বস্তুর বেগ থাকে তবেই তার কিন্তু ভরবেগ উৎপন্ন হয়। কারণ ভরবেগের সংজ্ঞায় বলা আছে ভর ও বেগের গুণফলকে বস্তুর ভরবেগ বলা হয়। ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ ভর আর বেগ স্কেলার আর ভেক্টর গুণ হয়ে কিন্তু একটা ভেক্টর রাশি তৈরি করছে। এখানে ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট আমরা ওই প্রশ্নে এবার ফিরে যাব। হ্যাঁ, প্রশ্নে চলে এসেছি। প্রশ্নে বলেছে নিউটনের প্রথম গতিজ নিয়মকে কি বলা হয়। আনসার হবে তোমাদের জড়ত্ব নিয়ম বা ল অফ ইনার্শিয়া। বাংলা এরকম লেখা হয়, বাট ইংলিশে আমি তোমাদের লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। এটা মনে রাখবে, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ভরবেগের নিয়ম কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে বলা হয়, ঠিক আছে। এটা কি বলা হয়, জড়ত্বের নিয়ম, নিউটনের ল অফ ইনার্শিয়া কিন্তু একে বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন দেখো, শ্বেত আলো অর্থাৎ সাদা আলো, এখানে শ্বেত মানে সাদা, তো সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বেগুনি আলোর বিচ্যুতির পরিমাণ কোনটির ওপর নির্ভর করে। ধরো এই একটা প্রিজম আছে, ঠিক আছে, এই প্রিজমের ওপর একটা লাইট পড়ছে, ধরো সেটা তোমাদের বেগুনি আলো পড়ছে, ধরো বেগুনি কোথায় গেল, ধরো বেগুনি আলো, এটা ধরো বেগুনি আলো পড়ছে তোমাদের, ঠিক আছে। তো যখন বেগুনি আলো পড়ে তোমরা জানো যে বেগুনি আলো সব থেকে বেশি বিচ্যুত হয়। আর বেগুনি আলো বিচ্যুত হওয়ার কারণ কি, আর আমরা এটাও জানি যে রেড লাইট কিন্তু কম বিচ্যুত হয়। আর যে একই জায়গায় যদি রেড লাইট ফেরি আমাদের রেড লাইট কিন্তু কম বিচ্যুত হচ্ছে, ঠিক আছে। রেড লাইট সামান্য বিচ্যুত হয়, এখানে একেবারে তো স্টেট মেরে দিলাম, বাট সামান্য হয়। তো রেড লাইট সামান্য বিচ্যুত হয়, বেগুনি কম হয়। তার কারণ কি, বেগুনি রেডের তরঙ্গ দৈর্ঘ্য, তো এটা বহুবার পড়েছি, রেডের তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, যেখানে ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, ডাউন হয়। তো অ্যান্সার আমাদের কী হবে, যে তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে যে কোনটা কীরকম তরঙ্গ দৈর্ঘ্যের ওপর লাইট, সেই তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভলেন্থ বা ল্যামডার ওপর নির্ভর করে যে তুমি কেমনভাবে কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্য তোমাদের আছে, ঠিক আছে। মনে রাখবে এই বিচ্যুতি কোণের মান ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তরঙ্গ দৈর্ঘ্য। যে আলো তরঙ্গ দৈর্ঘ্য যত কম সে আলো কিন্তু তত বেশি ভাগবে, মানে উল্টো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বিচ্যুতির সম্পর্ক কি উল্টো হয়। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিচ্যুতির মান কম, এটা মাথায় রাখবে। তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার বিচ্যুতির মান কম। আমি তোমাদের এই এক সপ্তাহ আগেও একটা ভিডিও দিয়েছি এবং তাকে ভালো করে ব্যাখ্যা করেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য, বিচ্যুতি কোণ এবং তার কালারের সঙ্গে কী রিলেশন, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করেছিলাম, ঠিক আছে। এবং বেগের সঙ্গে কী রিলেশন সেটাও আমি ডিসকাস করেছিলাম, ওকে। ওই ভিডিওটা ভালো করে দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের ভিডিও লিঙ্কও দিয়ে দেবো, ওকে। চলো নেক্সট পরেরটায় যাবো আমরা। আচ্ছা, এটা পড়ার আগে আমরা একটু শব্দের মধ্যে যাব, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। দেখো কোনো বস্তু ধরো সাম্য অবস্থায় আছে, সেই সাম্য অবস্থা থেকে বস্তুটাকে দোলানো হলো, তাহলে বস্তুটা একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। এই যে এই পয়েন্টে গেল আর এই পয়েন্টে গেল, এই টোটাল যতটা যাচ্ছে এই পুরোটাকে আমরা কিন্তু বলছি অ্যামপ্লিটিউড বা বিস্তার, ঠিক আছে। শব্দের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে, যেহেতু শব্দ একটা তরঙ্গ, শব্দের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। শব্দ কোনাগুলো তার সাম্য অবস্থা থেকে দুলতে থাকে, একবার দুলতে দুলতে এদিকে আসে
আরেকবার দুলতে দুলতে এদিকে যায়। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা টোটাল যে ডিস্টেন্সটা পেরোচ্ছে তার সাম্য অবস্থাকে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, টোটাল ডিস্টেন্স, এটাকে আমরা বলছি অ্যাম্পলিটিউড। ঠিক আছে, অ্যাম্পলিটিউড নিচের কোনটির সাথে সমানুপাতিকা? মনে রাখবে শব্দের তীব্রতার সাথে সমানুপাতিকা। যে শব্দে অ্যাম্পলিটিউড বেশি সেই শব্দ তত বেশি তীব্র হয়। আর অ্যাম্পলিটিউড কখন বেশি হবে? যখন তুমি শব্দ উৎপন্ন করতে বল বেশি প্রয়োগ করবে। ধরো তুমি একটা টেবিলের উপর দুম করে মারলে বেশি আওয়াজ হলো না, কিন্তু তুমি যদি আরও জোরে মারো তার দম করে আওয়াজ হবে। অর্থাৎ বল যত বেশি প্রয়োগ করছে তত শব্দের অ্যাম্পলিটিউড কিন্তু বাড়বে, আর তত শব্দের কিন্তু তীব্রতাও বাড়বে। এটা ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, তো এটা আমাদের এনসিইআরটিতে কোথায় আছে একবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এনসিইআরটিতে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস বলি, যে সাম্য অবস্থা বলেছে, এটার মানে হচ্ছে ধরো এখানে একটা দাগ দিয়েছো, এই দাগের কতটা ওপরে তরঙ্গ যাচ্ছে আর কতটা নিচে তরঙ্গ যাচ্ছে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে তোমাদের সাম্যাবস্থা, এখানে এইটা হচ্ছে সাম্যাবস্থা, এখানে এইটা হচ্ছে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা থেকে এই দাগটা দেখো এই হাইটে গেছে, আর এখানে দেখো এই হাইটে নেমেছে, আবার দেখো এখানে দেখো এই হাইটে উঠেছে। তার মানে এই যে উঠছে আর নামছে, অর্থাৎ টোটাল কি, টোটাল একবার ওপর উঠছে একবার নিচে নামছে। এই যে তোমাদের যে টোটাল ব্যাপ্তি, টোটাল ব্যাপ্তিকে আমরা কী বলি? আমরা বলি অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো ভালো করে, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট। এটা এনসিইআরটিতে ডাইরেক্ট তো গিভেন নেই, একটা প্যারাতে লেখা আছে অবশ্যই, বাট গিভেন ডাইরেক্টলি নেই। সেটা মনে রাখবে যে লাউডনেস, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের, এটা আমি পেডেও বলেছিলাম, যে যে তোমাদের অ্যাম্পলিটিউড হয় তার স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়, তার সাথে ডাইরেক্ট সমানুপাতিক না, তার স্কোয়ারের সাথে। কিন্তু এখানে নিচে কোনটির সাথে সমানুপাতিক? তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা এখানে তীব্রতা, অ্যাকচুয়ালি এটাকে লাউডনেস বা বলা হয়, প্রাবল্য বলা হয়। লাউডনেস বা কি বলা হয়? প্রাবল্য। এটা মনে রাখবে, লাউডনেস বা প্রাবল্য বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে, আর মেজরলি এটা কী হয়? কতটা বল প্রয়োগ করে তুমি তীব্র শব্দ উৎপন্ন করছো তার উপর বেস করে। সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার এনসিইআরটিতে কোথায় লেখা আছে চলো। এইখানে হচ্ছে এনসিইআরটিতে লেখা আছে, দেখতে পাচ্ছ তুমি ক্লিয়ারলি। আমরা যদি একটুখানি ওপরের দিকে যাই, এই জায়গায় লেখা আছে দেখো, শব্দ কত জোরালো। আচ্ছা, আর একটু যাই ওপর দিকে। সাম্য অবস্থা থেকে দুপাশের মাধ্যম আন্দোলনের সর্বোচ্চ মানকে তরঙ্গের বিস্তার বলা। বেসিক্যালি এই লাইনগুলো পড়লে তুমি বেসিক্যালি কিছুই বুঝতে পারবে না, তোমাকে জাস্ট মুখস্থ করে রাখতে হবে এই লাইনগুলো। কিন্তু যদি বুঝতে চাও তাহলে আমি ওইভাবে বুঝিয়েছি, আর আমার পেডে তো আমি দুর্দান্ত হয়ে বুঝিয়েছি কীভাবে করলাম। ঠিক আছে, তো সাম্য মান থেকে দুপাশের মাধ্যমে আন্দোলনের সর্বোচ্চ মানকে তরঙ্গের বিস্তার বলে। অনেকেই বলেছো সে শব্দের একটা তোমাদের এমসিকিউ টেস্ট দিতে, আমি তোমাদের কালকে দিয়ে দেবো। আরেকটা জিনিস বলি, এমসিকিউ টেস্টও দেওয়ার দরকার নেই, যদি তুমি আমার পেডে যে ক্লাস করি সেটা যদি তুমি ভালো করে দেখে থাকো, যারা পেডের স্টুডেন্ট তাদের কথা বলছি, তাহলে ডেফিনেটলি তোমরা ইজিলি বুঝতে পারবে শব্দের প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝিয়েছি শব্দ কাকে বলে। টোটাল 6টা মনে হয় ভিডিও আছে, 5টা না 6টা কি তারও বেশি মনে হয়। সেই ভিডিওতে আমি তোদের প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে দেখিয়েছি, এবং যখন আমি শব্দ করাচ্ছি তখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কারণ তুমি না বোঝো তুমি কিন্তু মনে রাখতে পারবে না। এই লাইনটা তুমি 2বার 3বার না 5বার 10বার পড়ো, তারপর তুমি কিছুক্ষণ পরে তুমি খেতে যাও, ঘুরতে যাও, তুমি বন্ধুদের সঙ্গে একটু বেরিয়ে এসো, ঘুগনি খেয়ে এসো, তুমি কিছুক্ষণ পরে এসে মনে করো তুমি এটাকে ভুলে গেছো, কারণ তোমার বেসিকটাই জানা নেই। ঠিক আছে, এটা মনে রাখবে। তো একে বলা হয় সাধারণত এ দিয়ে ডিনোট করা, যেটা আমি একটু আগে এল সমানুপাতিক এ স্কোয়ার লিখেছিলাম, ওইটা এ দিয়ে লিখেছিলাম, ওইটা হচ্ছে তোমাদের তরঙ্গের বিস্তার। ঠিক আছে, এবার দেখো তরঙ্গের একক, দেখো এইটা দিয়েও কিন্তু আগে তোমাদের প্রশ্ন পড়েছে। ঠিক আছে, রেলেরই অন্য একটা এতে প্রশ্ন পড়েছিল যে শব্দের যে বিস্তার, শব্দের তরঙ্গের যে বিস্তার, সেই বিস্তারের একক আসলে কিসের একক? সেটা হচ্ছে ঘনত্ব বা চাপের একক দিয়ে কিন্তু একে প্রকাশ করা হয়। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা যেটা বলছি, যে শব্দ কত জোরালো বা কত ক্ষীণ শোনাবে তা নির্ভর করে মূলত শব্দের বিস্তারের উপর। কোনো একটি বস্তুতে কতটা বল প্রয়োগ করে তুমি শব্দ করছো তার উপর বেস করে নির্ভর করে। একটু আগে তোমাদের বললাম, তুমি জোরে মারলে দুম করে আওয়াজ হলো, ভীষণ জোরে মারলে দুম করে আওয়াজ হলো। এই যে দুম আর দুম, তুমি যদি দুম করে আওয়াজ করো সেটা কিন্তু তোমার ও ঘরে তোমার মা বা তোমার বাবা বা অন্য কেউ নাও শুনতে পারে, কিন্তু তুমি যদি জোরালো আওয়াজ করো তখন বলবে এই কী হলো রে, ও ঘরে আওয়াজ হচ্ছে কেন? অর্থাৎ কি ওই শব্দটা কিন্তু ওর কানে গেছে, তার কিন্তু কানে গেছে। তো এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা কেবলমাত্র শব্দের বিস্তারের উপর নির্ভর করে। আর শব্দের বিস্তারের সঙ্গে শব্দের প্রাবল্যের সম্পর্কটা একটু আগে তোমাদের পার্সেন্ট মানে প্রপোর্শনালি দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, নিচে এই পার্টটা পড়ে নিও, এই পার্টই তোমাদের কোশ্চেন্সটা ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, এরকম কিন্তু শব্দের আরও গুণ জাতি, একই প্রাবল্যের জিনিসের একই প্রাবল্য মাত্রা থাকে কিনা, এমন প্রচুর প্রশ্ন পয়েন্ট কিন্তু এই পুরো পার্টটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। ঠিক আছে, আর আজকে সকালবেলা আমি তোমাদের শব্দের উপর কোশ্চেন্স দিয়েছিলাম, সেখানে আমি তোমাদের এই জিনিসটা কিছু বলেছিলাম। ওকে, তার উপর বেস করে দেখো আজকের প্রশ্ন পড়ে গেছে। ঠিক আছে, তো আমি ওই জন্য বলবো এক্সপেক্টেড পার্টটা দেখতে থাকো। এক্সট্রা প্রশ্ন যেগুলো আছে আমি চেষ্টা করছি কালকে তোমাদের ক্লাস দিয়ে এক্সট্রা প্রশ্নের মধ্যে থেকে করে দেওয়া, যাতে আগামী যে শিফটগুলো আছে তাতে তোমার যেন প্রবলেম না হয়। আমি তোমাদের চেষ্টা করবো মোটামুটি দুপুর 1টার দিকে ওই কোশ্চেনের যে পুরো বাঁধ সেটা আনতে। ওকে, কালকে মানে আগামীকাল। চলো নেক্সট পরেরটায়। আচ্ছা, পরের প্রশ্ন ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, বলছে সোনা রূপা প্লাটিনাম এদেরকে প্রকৃতিতে কী অবস্থায় পাওয়া যায়? দেখো আমরা হাইড্রোজেনের নিচে
রিঅ্যাক্টিভিটি সিরিজে যে ধাতুগুলোকে পাই তাদের মধ্যে প্রথম হচ্ছে তোমাদের থাকে কপার, তারপর তোমাদের কী থাকে, তারপর তোমাদের থাকে যে এইচজি, তারপর তোমাদের কী থাকে, তারপর তোমাদের থাকে এজি, তারপর তোমাদের কী থাকে, তারপর তোমাদের থাকে অরাম, আর লাস্ট থেকে তোমাদের প্লাটিনাম। অলওয়েজ মাথা রাখবে, এটা তোমাদের মনে রাখবে, এই যে প্লাটিনাম কিন্তু এনসিইআরটিতে উল্লেখও নেই, তাও কিন্তু কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কেন এই কথাগুলো বলছি, এর বাঁকা বাঁকা পার্টগুলোকে বোঝো ভালো করে। প্লাটিনাম কিন্তু তোমাদের এনসিইআরটিতে উল্লেখ নেই কিন্তু, ঠিক আছে। তা সত্ত্বেও প্লাটিনামকে এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি যে কী কারণে আমি কথাটা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার পেটে যারা আছে তাদেরকে আমি বারবার এই প্লাটিনাম কথাটা কিন্তু উল্লেখ করেছিলাম। এছাড়াও আমি যখন রিঅ্যাক্টিভিটি সিরিজের একটা ডেডিকেটেড ডিটেল ভিডিও দিয়েছিলাম এই কিছুদিন আগেই, তাতেও কিন্তু আমি তোমাদের প্লাটিনামটা উল্লেখ করেছিলাম। দেখো প্লাটিনাম পড়ে গেছে, কারণ অনেক স্টুডেন্ট আমাকে বলেছে সেটি প্লাটিনামের কারণেই আমরা বুঝতে পারছিলাম যে কোথায় পড়বে, কিন্তু সোনার উপর দেখে তো বোঝা যাচ্ছিলো যে তোমাদের কোথায় হবে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এদেরকে আমরা মুক্ত অবস্থায় পাই। মুক্ত অবস্থায় মানে কি? ফ্রি স্টেট। এবার এই ফ্রি স্টেট কথাটার মানেটা কি? ফ্রি স্টেট কথাটার মানে হচ্ছে তুমি যদি অন্য কোনো ধাতুকে দেখো, ঠিক আছে, বিশেষ করে এই এজি, অরাম আর প্লাটিনাম, এই তিনটেকে মেনলি, এই দুটোরও কিন্তু আকরিক হয়, ঠিক আছে। কিন্তু এই যে রূপো, সোনা এবং প্লাটিনাম, এদের কিন্তু আকরিক আকারে পাওয়া যায় না। আকরিক কি? আকরিক হচ্ছে যার মধ্যে মূল ধাতুটা আছে তার একটা সল্ট টাইপের, তাকে আমরা আকরিক বলছি। এই আকরিক থেকে কি করা হয়? মূল ধাতুটাকে বের করা হয়। কিন্তু এজি, অরাম আর প্লাটিনামের ক্ষেত্রে, এই তিনটের ক্ষেত্রে কিন্তু হয় না। তোমরা কপারেরও কিন্তু কি পাবে? আকরিক পাবে। তোমরা পারদেরও কিন্তু আকরিক পাবে, ঠিক আছে। কিন্তু তোমরা কিন্তু এই মানে রূপো, সোনা আর প্লাটিনাম, এটা রূপো এজি আর্জেন্টাম, এটা অরাম, এটা হচ্ছে প্লাটিনাম প্লাম্বাম, এদের কিন্তু কি পাবে না তুমি? কিন্তু কোনো রকম কোনো কি পাবে না তুমি? কিন্তু কোনো রকম কোনো তোমাদের আকরিক কিন্তু পাবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু মনে রাখবে, এটা প্রচণ্ডভাবে কিন্তু পরীক্ষায় পড়ে, ঠিক আছে। আচ্ছা, প্লাম্বাম কিন্তু পিবি বা লেডের, প্লাম্বাম প্লাটিনামের নয়, প্লাটিনাম পিটি হয়। তো প্লাটিনামের কিন্তু তোমাদের এই হচ্ছে তোমাদের তিনটে, এই তিনটেকে একটু মনে রাখবে, এই তিনটেকে ফ্রি স্টেটে পাওয়া যায়। আকরিক অবস্থায় এদিকে কিন্তু পাওয়া যায় না, কারণ রিঅ্যাক্টিভিটির শেষ পর্যায়ে এদেরকে রাখা হয়েছে। ওকে, নেক্সট চলো পরেরটাতে। দেখো তোমরা জানো যে কেমিক্যাল রিয়াকশান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পড়ছে, সেই রেসপেক্টে এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কী ধরনের বিক্রিয়া ঘটে? বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট, আমি এখানে লিখছি তোমাদের BaCl2 প্লাস তোমাদের CuSO4, ঠিক আছে, এই দুটো। এবং এই দুটোকে যখন তুমি মেশাবে, আমি তোমাদের বলেছিলাম যে দুটোই অ্যাকোয়াস সলিউশন হচ্ছে, আর দুটোই যখন অ্যাকোয়াস সলিউশন হচ্ছে তখন এই দুটোকে মিক্স করলে আমরা যে দুটো পাবো সে দুটোর মধ্যে একটা সলিড আর একটা অ্যাকোয়াস আসবে, একটা সলিড আর একটা অ্যাকোয়াস আসবে। আর এটা দেখে বুঝবো যে এটা একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। তবে এমন নয় যে এরকম থাকলেই সেটাকে আমরা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বলি। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে বেসিক্যালি কী হয়? একটার আয়নীয় পার্ট আরেকটার ঘরে চলে যায়। যেমন ক্লোরাইড কার ছিল, বেরিয়ামের ছিল, এখানে কপার ক্লোরাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এবং কপার ক্লোরাইড অ্যাকোয়াসের জায়গায় যাবে, কপার ক্লোরাইড যাবে তোমাদের অ্যাকোয়াসের জায়গায়, ঠিক আছে। আর তোমাদের এই যে Ba এর সঙ্গে SO4 যুক্ত হয়ে যাবে, বেরিয়াম সালফেট উৎপন্ন হবে। আর এই বেরিয়াম সালফেট কিন্তু একটা সলিড, তার মানে এটা একটা অধক্ষেপ। ওই জন্য এখানে বলে যে সাদা অধক্ষেপ পড়ে, এইটুকু তোমাদের কী হবে? কারেক্ট অ্যান্সার হবে, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তো এটা অধক্ষেপ পড়বে, কেমন অধক্ষেপ? এটা কিন্তু সাদা হয়, ঠিক আছে। এটা অলওয়েজ মাথায় রাখবে, বেরিয়াম ক্লোরাইড কী হয়? সাদা হয়। কপার সালফেট কিন্তু নর্মালি ব্লু কালারের হয়। কপার সালফেট কী হয়? নর্মালি কিন্তু কী হয়? তোমাদের ব্লু কালারের হয়। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্নে যাওয়ার আগে এই পার্টটাকে একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। কি দেখে নাও? যে ইস্ট কিসের মাধ্যমে তোমাদের বংশবিস্তার করে? মোল্ড সৃষ্টির মাধ্যমে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমরা দেখে নাও যে এখানে ফিউশনের ব্যাপারটা দেখে নাও। দেখো ফিউশন আমরা জানি দুই টাইপের হয়। একটা হচ্ছে তোমাদের কিছু কিছু এককোষী জীব আছে, যেমন অ্যামিবা, মানে বেসিক্যালি ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যামিবা, লিসমেনিয়া, এরা কিন্তু তোমাদের করে হচ্ছে ফিউশন পদ্ধতিতে বিভাজন। ফিউশন পদ্ধতিতে দু ধরনের বিভাজন হয়, একটা হয় বহু বিভাজন, একটা হয় দ্বিবিভাজন। বহু বিভাজনে কী হয়? একটি চক্রের পর বহু কোষ তৈরি হচ্ছে, ঠিক আছে। আর দ্বিবিভাজনে কী হয়? একটা কোষ ভেঙে দুটো কোষ উৎপন্ন হচ্ছে, ওই জন্য একে দ্বিবিভাজন বা বাইনারি ফিউশন বলা হয়। পরীক্ষার সময় বাইনারি, বয়াকার হর্ষি দোতনাকার রয়সি এরকম দিয়ে যদি দেয় তখন মনে রাখবে সেক্ষেত্রে কিন্তু দ্বিবিভাজনের কথা বলছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভেঙে দুটো উৎপন্ন হয়। এবার দেহের যে কোনো তলে যদি দ্বিবিভাজন হয় সেটা অ্যামিবার ক্ষেত্রে হয়, আর দেহের একটা সুনির্দিষ্ট সজ্জারীতিতে যদি বিভাজন হয় সেটা হয় তোমাদের লিসমেনিয়ার ক্ষেত্রে। এর নিচে দেখতে পাচ্ছি। এছাড়া তোমাদের ম্যালেরিয়ার পরজীবী যেটা প্লাজমোডিয়াম, তার ক্ষেত্রে কিন্তু আমরা বহু বিভাজন দেখতে পাই। এক্ষেত্রে কী হয়? যে
একটি এককোষী জীব বহু বিভাজন পদ্ধতিতে একই সাথে বিভক্ত হয়ে বহু অপত্য কোষ সৃষ্টি করে, তখন তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হচ্ছে বহু বিভাজন। আর একটু আগে যেটা বললাম যে ইস্ট মোল্ড তৈরি করে এবং সেখানে কিন্তু কোরোদগম এর মাধ্যমে কিন্তু ইস্ট কিন্তু কী করে? অপত্য জীব তৈরি করতে পারে। তো এই যে পদ্ধতিগুলো আছে, পদ্ধতিগুলো পড়ে যাও, কারণ ব্যাপক হারে ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিসমেনিয়া কী করে জানো? লিসমেনিয়া ডোনোভ্যানি, কালাজ্বরের জীবাণু, সে কী করে? পরজীবী অ্যাকচুয়ালি, সে কী করে বেসিক্যালি যেটা করে, এই কালাজ্বরের কে দায়ী সেটাও কিন্তু পরীক্ষা পড়েছিল। ম্যালেরিয়ার পরজীবী হচ্ছে প্লাজমোডিয়াম আর কালাজ্বরের হচ্ছে লিসমেনিয়া। তো কি করে দেখো, দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়। অ্যামিবার ক্ষেত্রে পার্থক্য কি? অ্যামিবা লিসমেনিয়া দ্বিবিভাজনে, অ্যামিবাও বাইনারি ফিউশন, লিসমেনিয়াও বাইনারি ফিউশন। অ্যামিবার ক্ষেত্রে কী হয়? দেহের যে কোনো তল দিয়ে যেখান থেকে খুশি দুটো পার্টে ভাগ করে দিলেই হলো। লিসমেনিয়ার তা নয়। লিসমেনিয়ার ক্ষেত্রে কী হয়? প্রথমে ভেতরে যে তোমাদের এককোষী প্রাণী, তো ভেতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসে আজকে নিউক্লিয় বিভাজন হয় এবং নিউক্লিয়াস একটা থেকে দুটো উৎপন্ন হয়। এবং দেখতে পাচ্ছ এই যে লিসমেনিয়ার ফ্লাজেলা থাকে, এই ফ্লাজেলাও কিন্তু দুটো তৈরি হয়। একটা ফ্লাজেলা থাকে প্রথমে, তারপর বি চিত্রে দেখো দুটো তৈরি হচ্ছে, তারপর সি চিত্রে দেখো সেই ফ্লাজেলাটা বাড়ছে, এবার ডি চিত্রে দেখো নিউক্লিয়াস বিভাজনও হয়েছে, একটা থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, দেখো ফ্লাজেলাটা অনেক বেড়ে গেছে। সিতে দেখো ফ্লাজেলা যখন পরিপূর্ণরূপে বৃদ্ধি পায় আগেরটার মতোই হয়ে যায় নতুন ফ্লাজেলা, এবং নিউক্লিয়াসগুলো যখন একে অপর থেকে একটু সরে যায় তখন কী হয়? সেখানে আস্তে আস্তে দ্বিবিভাজন আরম্ভ হয় এবং এই বিভাজনটা দেখো দৈর্ঘ্য বরাবর হচ্ছে, নট প্রস্থ বরাবর, ঠিক আছে? এবং এটাকে বলা হয় জন্য সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট পদ্ধতিতে হয়, নির্দিষ্ট সোজারিতে দেয়। এটা আমি পেডেও তোমাদের বলেছিলাম এবং ফ্রিতেও তোমাদের অনেকবার করিয়েছি। তো এবার তার ফলে কী হয়েছে? এইটা দুটো পার্টে বিভক্ত হয়েছে এবং দুটো জীব এখান থেকে উৎপন্ন হয়, প্রত্যেকটা একটা করে ফ্লাজেলা, একটা করে নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার হয়েছে? তো এই চিত্রটা ভালো করে দেখে রাখো, বলা যায় না পরীক্ষার সময় কালকে হয়তো চিত্র দিল। এখনও পর্যন্ত আমাদের ফার্স্ট ফেজের দুটোই ডেট আমাদের হয়েছে এবং সেখান থেকে আমরা ট্রেন্ড মোটামুটি বুঝতে পারছি যে 9-এর ফিজিক্স বা 9-এর পার্ট থেকে বেশি আসছে। তার মানে এমনটা নয় যে সেকেন্ড পার্টে 9-এর থেকে বেশি আসবে, হতে পারে যে সেকেন্ডে তোমাদের ফিজিক্সের পার্ট বা কেমিস্ট্রির পার্ট তোমাদের 10th বাড়িয়ে দিল। এখন দেখো আমরা এটা দেখতে পেলাম যে আমাদের কিন্তু কেমিক্যাল রিয়াকশন কিন্তু ক্লাস 10-এ আছে, সেখান থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন কিন্তু আজকেও এসছে। এছাড়াও আজকে কিন্তু ম্যাগনেট থেকেও প্রশ্ন কিন্তু তোমাদের এসছে, যে তোমাদের সেকেন্ড যে পার্ট তাতে কিন্তু ম্যাগনেট থেকেও প্রশ্ন তোমাদের ছিল। ওকে, তো এই পুরো পার্টটা একটু মনে রাখবে। এবার চলো আমরা ওখানে কোশ্চেন সাথে চলে যাই। কী বলেছে দেখো, দ্বিখণ্ডন একটা চক্রের পর কতটি সন্তান তৈরি করে? অ্যান্সার হবে কি তোমাদের 2, ঠিক আছে? সন্তান কোষ তৈরি করে, একটা কোষ ভেঙে তার থেকে দুটো কোষ তৈরি হচ্ছে। আর আমরা কি দেখলাম লিসমেনিয়ার ক্ষেত্রে, যে সেটা দৈর্ঘ্য বরাবর কিন্তু সেটা ভাঙছে, কিন্তু কী করছে? যে দৈর্ঘ্য বরাবর কিন্তু ভাঙছে এবং দুটো ফ্লাজেলা এখানে সমান আকৃতির কিন্তু তৈরি হচ্ছে। আর অ্যামিবার ক্ষেত্রে কী হয়? যে কোনো তলে, আর এক্ষেত্রে নির্দিষ্ট সোজারিতে ভাঙন হয়, কিন্তু উৎপন্ন হয় তোমাদের দুটো কোষ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটাতে দেখো। এখানে এই যে পেজটা আছে, পেজটা ভীষণ ইম্পর্টেন্ট, এই পেজটার সম্পর্কে তোমাদেরকে জানার দরকার। এটা হচ্ছে তোমাদের যে কোষ বিভাজন আছে, সেই কোষ বিভাজন তো নয়, মানে 9-এর যে কোষের চ্যাপ্টার আছে সেখান থেকে এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের মানে পড়েছে এবং পড়ার চান্সও আছে। কি বলেছে দেখো, সজীব বস্তুতে বৃদ্ধির জন্য পুরাতন এবং মৃত এবং আঘাতপ্রাপ্ত যে কোষ থাকে তাদের অপসারণের প্রয়োজন। তোমার হাতে কেটে গেল, সেটা সারা জীবন নির্ঘাত থাকবে না, সেটা একটা সময় পর চামড়া গজাবে, তার উপর তোমাদের কোষ আবার নতুন কোষ গজাবে, ফলে ব্যাপারটা রিপেয়ার হয়ে যাবে। এই নতুন কোষ গজানোর যে প্রক্রিয়া তাকে আমরা বলি কোষ বিভাজন। কোষ বিভাজন দুই টাইপের হয়, একটা মাইটোসিস, একটা মিওসিস। নর্মালি আমাদের দেহের বৃদ্ধি কলাকোষের ক্ষত সারায়, সেক্ষেত্রে আমরা মাইটোসিস দেখতে পাই, এটা নিচে লেখা আছে। এবং মাইটোসিসে কিন্তু একটা মাতৃকোষ ভেঙে সমধর্মী এবং সমান ক্রোমোজোম সংখ্যাযুক্ত দুটো ডটার সেল বা অপত্য কোষ উৎপন্ন হয়। মানে একটা ভেঙে তার কপি তৈরি হচ্ছে দুটো, এবং তাতে সমান সংখ্যক ক্রোমোজোমই থাকে যেমনটা মাতৃকোষে থাকে, ঠিক আছে? এবার যদি আমরা নিচের দিকে যাই, আমরা দেখতে পাবো একটা চিত্র আছে, দেখো মাইটোসিস আর মিওসিসের চিত্র দেওয়া রয়েছে। মিওসিসের চিত্র দেখায়, এই হচ্ছে মিওসিসের চিত্র, দেখতে পাচ্ছ? মিওসিসে কী হয় সেটা বলে দিই, এখানে বলেই দিয়েছে। দেখো যে জীবের বৃদ্ধিতে এবং কলাকোষের ক্ষত সারাই করতে এটা কাজে লাগে। উদ্ভিদ ও প্রাণীদের যে জননাঙ্গের নির্দিষ্ট কোষ থাকে বা কলা থাকে, তারা বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করে। এই জনন কোষে কিন্তু নিষেক হয় এবং নিষেকের পরে কিন্তু অপত্য জীব তৈরি হয়। যে বিশেষ কোষগুলো বা কলাগুলো ভিন্ন পদ্ধতিতে দুইবার বিভাজিত হয়, সেই বিভাজনকে মিওসিস বলে। দেখো মিওসিসেও প্রাথমিকভাবে দুটো তৈরি হয়, মাইটোসিসেও প্রাথমিকভাবে দুটো তৈরি হয়, কিন্তু মিওসিসে যে দুটো কোষ তৈরি হচ্ছে প্রাথমিকভাবে দুটো, তারপর তার থেকে আরও দুটো তৈরি হয়, মানে টোটাল 4টে, ঠিক আছে? এবং এই মিওসিসে যে কোষ তৈরি হচ্ছে তাতে কিন্তু যে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। মিওসিসে কিন্তু অর্ধেক বিভাজন, একে ওই জন্য বলা হয় হ্রাসমান বিভাজন, অর্থাৎ রিডিউসিং ডিভিশন। কেন? কারণ মিওসিসে মাইটোসিসে কী হয়, সমান সংখ্যক ক্রোমোজোমই উৎপন্ন হচ্ছে, কিন্তু মিওসিসে কী হয়, হাফ ক্রোমোজোম সংখ্যার কোষ উৎপন্ন হয়, ঠিক আছে? তো
এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। মানে সমধর্মী হচ্ছে না তারা, ক্রোমোজোম চেঞ্জ হয়ে যাচ্ছে, সংখ্যা চেঞ্জ হচ্ছে, ফলে সমধর্মী তো নয় তারা। বুঝতে পারছি আমি? এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, এটা দিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন বারবার আসতে পারে। চলো নেক্সট পরেরটাতে, মানে কোশ্চেন্সটা দেখে নেবো। তো যে প্রশ্নের জন্য আমি তোমাদের এটা পড়ালাম সেটা হচ্ছে এই প্রশ্নটা, ঠিক আছে? এই প্রশ্নটা এখানে তোমাদের কি বলেছে, কোষ বিভাজনে কতটি সন্তান কোষ উৎপন্ন হয়? দেখো মাইটোসিসে দুটো, মিওসিসে দুটো, মিওসিসে চারটে উৎপন্ন হয়, মাইটোসিসে চারটে, মিওসিসে দুটো, এটা রং। মাইটোসিসে দুটো, মিওসিসে চারটে, এইটা আমাদের কারেক্ট আনসার হবে, ঠিক আছে? তো দিস কোশ্চেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ওর উপর বেস করে কোশ্চেনটা দেওয়া হয়েছে। পরেরটা চলো, পরের প্রশ্ন দেখো, বলেছে রোধকতা কোনটির সাথে বৃদ্ধি পায়? দেখো আমরা দেখেছি যে রোধকতা মানে রেজিস্টিভিটি, যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি, সেটার কি রিলেশন আমরা জানি। রোধের সঙ্গে কি রিলেশন? রোধের সঙ্গে রিলেশন হচ্ছে, আমরা জানি যে রোধ হচ্ছে তোমাদের লেন্থের সঙ্গে হয় তোমাদের সমানুপাতিক, আর এরিয়ার সঙ্গে হয় তোমাদের ব্যস্তানুপাতিক। যেই আমরা ইকুয়াল টু দেবো তখন এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্টটা কি রোধকতা বলে। সো রোধকতা ইকুয়াল টু বেসিক্যালি কী হয়, রোধ ইন্টু এরিয়া বাই লেন্থ হয়। এটা কিন্তু রোধকতা বার করার ফর্মুলা, কিন্তু এমনটা নয় যে রোধ বাড়লে রেজিস্টিভিটি কমে যাবে, এমন কোনো ব্যাপার নেই। কারণ রোধকতার সাথে রেজিস্টিভিটির ডাইরেক্ট কোনো সম্পর্কই নেই, রোধকতার সাথে এরিয়ার কোনো সম্পর্ক নেই, মানে এরিয়া অফ ক্রস সেকশন এখানে। আর রোধকতার সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোধকতার সাথে এলের কোনো সম্পর্ক নেই, মানে দৈর্ঘ্যের কোনো রিলেশন নেই। মনে রাখবে রোধকতা কোনো বস্তু একদম ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে? এবং কেবলমাত্র রোধকতা কমে বা বাড়ে সেই বস্তুর মেটেরিয়াল বা উপাদান চেঞ্জ করলে, আর তাপমাত্রা চেঞ্জ করলে। কি চেঞ্জ করলে? তাপমাত্রা চেঞ্জ করলে। তো এটা মনে রাখবে, ভীষণভাবে ইম্পর্টেন্ট। আজকে সকালেও কোশ্চেন্স করার সময় আমি বলেছিলাম, তো তার উপর বেশ করে দেখো প্রশ্ন এসে গেছে, এটা কমন প্রশ্ন খুব, ঠিক আছে? তো তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে কিন্তু রোধকতা পরিবর্তন হয়। বোঝাতে পারলাম আমি? চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা, এই পয়েন্টটা আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, এটা মাথা রাখবে। মেটাল যে আছে না, মেটাল, ঠিক আছে? মেটালের কিন্তু যে রোধকতা হয় নর্মালি আমরা যদি মেটালের দেখি, মেটালের রোধকতা কিন্তু কম হয়, ঠিক আছে? মেটালের যে রোধকতা হয় সেটা কিন্তু তোমাদের নর্মালি কম হয়, ঠিক আছে? আর তোমরা যদি সেমিকন্ডাক্টর দেখো, সেমিকন্ডাক্টরের রোধকতা তার থেকে বেশি হয়। সব থেকে বেশি হয় কার? অ্যালয়ের রোধকতা, ঠিক আছে? মানে মিশ্র ধাতু, এটা হচ্ছে তোমাদের কম সব থেকে, এটা সব থেকে বেশি। ওপরে তোমাদের কম লেখা আছে, যে বেশি লেখা আছে। প্রথমে মেটাল, তারপরে তোমাদের সেমিকন্ডাক্টর, তারপরে অ্যালয়। মেটালের সব থেকে কম, তারপর সেমিকন্ডাক্টর, তারপরে অ্যালয় হয়। কিন্তু অ্যালয়ের রোধকতা অনেক অনেক বেশি হয়। বোঝাতে পারলাম আমি? চলো নেক্সট, পরের প্রশ্ন। এটা ইম্পর্টেন্ট, এটা দেওয়া কালকে হয়তো তোমাদের বলে দিল এরকমভাবে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে, এইটাই তোমাদের তুলে দিল। এটা তোমাদের করেই রাখলাম, পড়লে পেরে যাবে। ধরো এখানে তোমাদের আছে ওটা একটা ফুটবল, ঠিক আছে? জাস্ট আ মিনিট। ধরো তোমাদের এখানে কি আছে, এখানে একটা ফুটবল আছে, আর তুমি কি করলে, তুমি এটাকে পা দিয়ে লাথি মারার চেষ্টা করছো, ঠিক আছে? তুমি ধরো এটাকে পা দিয়ে লাথি মারার চেষ্টা করছো। তুমি যদি এটাকে পা দিয়ে লাথি মারো, তোমার একটা শুও পড়া আছে, তুমি যদি এটাকে পা দিয়ে লাথি মারো, তাহলে কী হবে? এই বলটা ডেফিনেটলি কিন্তু ছিটকে যাবে। কিন্তু এই বলের জায়গায় তুমি যদি রাখো একটা পাথরকে, এর উপর বেশ করে প্রশ্ন এসছে তোমাদের, সেই জন্য আমি তোমাদের বলছি, একটা পাথরকে রাখো, আর তাকে যদি তুমি পা দিয়ে লাথি মারো, ঠিক আছে? তাকে যদি তুমি কী করো, তুমি যদি পা দিয়ে তাকে যদি তুমি পা দিয়ে লাথি মারো, তুমি কী দেখবে? এই পাথরটা তো নড়বে না, উপরন্তু তোমার পাটাই ভেঙে যাবে। তো এটা কেন হয়? তো মনে রাখবে, পাথর যে হয় না, পাথরের ইনার্শিয়া বেশি হয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি বললাম আমি? এই যে বলের ইনার্শিয়া মানে জাড্য কম হয়। কারণ কেন কম হয়? কারণ এর ভর কম। মনে রাখবে, জাড্যের সঙ্গে ভরের রিলেশন হচ্ছে সমানুপাতিক। জাড্য আর ভর, ইনার্শিয়া অ্যান্ড মাস আর প্রপোর্শনালি রিলেটেড, ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? তো এর ভর অনেক কম, কিন্তু পাথরের ভর অনেক বেশি, যার ফলে যখন পাথরকে তুমি লাথি মারবে তখন কিন্তু পাথর নড়বে না, উপরন্তু তোমার কিন্তু পা ভেঙে যেতে পারে। অর্থাৎ বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, ঠিক আছে? জাড্য অর্থাৎ কি? জাড্য কিন্তু ভরের সঙ্গে সম্পর্কিত। মানে এই জায়গায় ভর যেহেতু বেশি, ফলে বলও বেশি প্রয়োগ করতে হচ্ছে এর মধ্যে ত্বরণ সৃষ্টি করার জন্য। কারণ কি, আমরা ফোর্স ইকুয়াল টু, বল ইকুয়াল টু কী জানি? এম ইন্টু ত্বরণ, মাস ইন্টু ত্বরণ, ঠিক আছে? তার মানে কি? তার মানে ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস। অর্থাৎ তুমি যত বড় মাস হবে তত বেশি কিন্তু তোমার কি লাগবে? ফোর্স লাগবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এইগুলো একটু মনে রাখবে। তো কী প্রশ্ন পড়েছে চলো আমরা দেখে নেব। দেখো এই প্রশ্নটাকে ভালো করে, মানে এই ছবিটাকে ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ একটা এমটি ট্রলি রয়েছে, ঠিক আছে? এই এমটি ট্রলিটাকে ঠেলতে কিন্তু তেমন কোনো কষ্টই হচ্ছে না, একটু ঠেলা দেবে তো এই ট্রলিটা কিন্তু চলতে থাকবে।
কিন্তু এই ট্রলিটাতে তুমি যদি অনেক গুডস বা অনেক জিনিস এখানে নাও, নিয়ে যদি ঠেলো, দেখতে পাবে তোমাকে বেশিভাবে পুশ করতে হবে। কেন? কারণ এর মাস বেড়ে গেছে। তখন একে ত্বরণ দিতে গেলে কিন্তু বেশি পরিমাণ ফোর্স প্রয়োগ করতে হবে। তার মানে এর যে জাড্য, অর্থাৎ এর যে থেমে থাকার যে প্রবণতা, সেই জাড্যের পরিবর্তন ঘটানোর জন্য তোমাকে বেশি পরিমাণ কিন্তু ত্বরণ এখানে দিতে হবে। কিন্তু এটা খালি, ফলে এর মাস তোমাদের লেস, ফলে একে সেম পরিমাণ ত্বরণ দেওয়ার জন্য তোমাকে কম পরিমাণ ফোর্স কিন্তু প্রয়োগ করতে হবে। বোঝাতে পারছি আমি? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো কী প্রশ্ন তোমাদের পড়তে পারে চলো দেখে নেবো। দেখো, এখান থেকে প্রচুর স্টেটমেন্ট বেস প্রশ্ন তোমাদের আসতে পারে। যেমনটা আমি তোমাদের এখানে ধরো লিখে দিলাম যে কারণ, দেখো কারণ, এর কারণটা কি, তোমাদের কি কারণে এটা হতে পারে। দেখো এই আমি, ঠিক আছে, স্টেটমেন্ট আমি আর লিখছি না, ব্যাপারটা বোঝো ভালো করে। এখান থেকে এরকম ধরনের স্টেটমেন্ট বেস প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে যে যখন ফুটবলে লাথি মারা হচ্ছে তখন সেটা অনেক দূর উড়ে যায়, কিন্তু পাথরে লাথি মারলে উড়ে যায় না কেন? তো এর কারণটা তোমরা জেনে গেছো যে জাড্ডোর জন্যই এই ব্যাপারটা হয়। ঠিক আছে, জাড্ডো বা ইনার্শিয়ার জন্যই এই ব্যাপারটা হয়। এর জাড্ডো বেশি, ওর জাড্ডো কম, কারণ এর ভর বেশি, ওর ভর কম। দিস ইজ দ্য বেসিক রিজন। ঠিক আছে, তো এরকম এর জাড্ডো কম ভর বেশি, জাড্ডো ভর উভয় বেশি, এরকমভাবে তোমাদের স্টেটমেন্ট বেস প্রশ্ন কিন্তু দেওয়া যেতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এবং এটা হচ্ছে তোমাদের ইজি প্রশ্ন। তোমাদের বলা হয়েছে যে শক্তির রূপে, তোমাদের পাওয়ারের রূপে শক্তির সূত্র কী। দেখো অনেক সময় আমরা দেখেছি এটা গুগল যখন করা হয় তখন না শক্তিকেও পাওয়ার আর এখানে এনার্জিকেও পাওয়ার নিয়ে নেওয়া হয়। বেসিক্যালি এটা তোমাদের ক্ষমতা, একটু বলে দিই। অ্যাকচুয়ালি ইংলিশে যদি প্রশ্ন থাকে তাহলে কী থাকবে আমি বলে দিই তোমাদের। সেটা হচ্ছে ডিফাইন, ঠিক আছে, ডিফাইন পাওয়ার ইন রেসপেক্ট অফ এনার্জি, ইন রেসপেক্ট অফ এনার্জি এরকম থাকবে, অথবা থাকবে ডিফাইন এনার্জি ইন রেসপেক্ট অফ পাওয়ার। যেটাই থাক না কেন তোমাদের ওভারঅল রিলেশান এটাই দাঁড়াবে। কি দাঁড়াবে? আমরা জানি যে যখনই আমরা পাওয়ারকে, পয়েন্ট টু বি নোটেড, কী করি আমরা, যখন আমরা পাওয়ারকে, ঠিক আছে, টাইম দিয়ে ইনটু করি তখন আমরা পাই হচ্ছে এনার্জি। কারণ তুমি যদি ইলেকট্রিক এনার্জির একক দেখো, তুমি দেখবে যে সেটা কিলো ওয়াট আওয়ার। এখানে বেসিক্যালি কী আছে, কিলো ওয়াটের সঙ্গে আওয়ারকে গুণ করা আছে। ঠিক আছে, লালে লিখছি, অসুবিধা হতে পারে। কি বললাম? কিলো ওয়াটের সঙ্গে আওয়ারকে কী করা আছে, গুণ করা আছে। তো কিলো ওয়াট কিসের একক? পাওয়ারের একক। তার সঙ্গে টাইমকে কী করা আছে, ইকুয়াল টু দেওয়া আছে, তবেই তো আমরা ইলেকট্রিক এনার্জি পাচ্ছি। তো এখানে যে এনার্জি, সেম এনার্জি হয়। ঠিক আছে, আর তোমরা দেখবে ইলেকট্রিক এনার্জিকে হিটে যদি কনভার্ট করা হয় সেখানে লেখা হয় যে আই স্কোয়ার আর টি। এটা কীভাবে আসে? ঠিক আছে, আরটাকে বড় হাতে দিয়ে দিই। আই স্কোয়ার আর টি এটা কী করে আছে? দেখো পাওয়ার ইকুয়াল টু, এই যে পাওয়ার, ঠিক আছে, এই পাওয়ার ইকুয়াল টু আমরা জানি আই স্কোয়ার ইন্টু আর। পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি? আমরা জানি আই স্কোয়ার ইন্টু আর, তাই না? আমরা পাওয়ার ইকুয়াল টু জানি না, আই স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, তো পাওয়ারের জায়গায় আই স্কোয়ার ইন্টু আর বসাও, আর এখানে টি দিয়ে দাও। এখান থেকে এই ফর্মুলাটা তোমাদের কাজ করে যে হিট বা ইলেকট্রিক এনার্জি ইকুয়াল টু এটা। যাই হোক, এখানে এই প্রশ্নটা পড়েনি, এখানে অন্যভাবে কোশ্চেনটা দিয়েছে। এখানে বলেছে যে এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম। দেখো এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এনার্জি ইকুয়াল টু পাওয়ার ভাগ টাইম, এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ ভাগ রয়েছে এখানে। তোমাদের এনার্জি ইকুয়াল টু টাইম ভাগ পাওয়ার, পাওয়ার স্কোয়ার ইন্টু টাইম, তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস, একজন স্টুডেন্ট আমাকে একবার কোশ্চেন্স করেছিল, সেটা আমার মনে পড়লো বলে বললাম। বলছে যে ওয়াট ইকুয়াল টু কী। দেখো ওয়াট ইকুয়াল টু হচ্ছে, ভালো করে বুঝবে, ওয়াট কাকে বলা, ওয়াট পাওয়ারকে বলা। আর পাওয়ার কী করে আসে? এনার্জি বাই টাইম করলে আসে। তো ওয়াট ইকুয়াল টু কিন্তু এনার্জি বাই টাইম, এটা মনে রাখবে। অনেক সময় এরকমভাবে প্রশ্ন দেয় যে ওয়াট ইকুয়াল টু হোয়াট। ওয়াট মানে হচ্ছে পাওয়ারের একক, পাওয়ারের এককে আমরা ওয়াট বলি। তাহলে পাওয়ার এককে যখন ওয়াট বলছি তখন পাওয়ার ইকুয়াল টু আমাদের কী হবে? এনার্জি তলায় টাইম চলে যাবে। দেখো এইটাতেই বোঝাতে পারছি, এনার্জি তলায় টাইম যাবে, তো ওয়াট ইকুয়াল টু কিন্তু এনার্জি তলায় টাইমই যাবে। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্ন। এই টাইপের কিছু প্রশ্ন কিন্তু প্রচুর, এই যে বিগত 3-4 দিনের দুদিনের যে 3-4টে শিফট গেছে তাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউটনের তৃতীয় গতি নিয়মের উদাহরণ। থার্ড গতি নিয়মের উদাহরণ কি? সেটা হচ্ছে যে যখন তুমি কোনো কিছুকে ফায়ার করবে তখন সেটা বিপরীত একই বেগে ফায়ার্ড হবে। ঠিক আছে, অর্থাৎ ধরো তুমি এই যে বন্দুক থেকে গুলি ছুটছো, তখন গুলি তো বেরোচ্ছে, তার সাথে গুলি কিন্তু কি করছে, বন্দুককেও পিছন দিকে ঠেলছে। ঠিক আছে, এবং এর উপর বেস করে আমি কিছুদিন আগে তোমাদের অঙ্কও করিয়েছি যে কনস্টিটিউয়েন্ট অফ কনস্ট্যান্ট অফ রেস্টিটিউয়েন্ট বা ইত্যাদি অঙ্কও তোমাদের করিয়েছিলাম, সেখানে আমি এই কথাটা বলেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া বল এখানে কাজ করে। তো নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের উপর কাজ করে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বলের মাটিতে পড়ে থাকা, এটা জাড্ডের এক্সাম্পল।
ঠিক আছে, বলের মাটিতে পড়ে থাকা মানে কি, সে পড়েই রয়েছে, রেস্টে রয়েছে, ইনার্শিয়া অফ রেস্ট। এটা কিসের উদাহরণ, স্থিতিজাড্যের এক্সাম্পল, ইনার্শিয়া অফ রেস্টের এক্সাম্পল এটা। ঠিক আছে, আর এটা কোথা থেকে আসে, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ রেস্ট এটা কোথা থেকে আসে, এটা হচ্ছে নিউটনের যে প্রথম গতিসূত্র আছে সেখান থেকে ফার্স্ট ল অফ মোশন থেকে কিন্তু এটা আসে, প্রশ্ন দিতে পারে, সেই জন্য তোমাদের বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে চাকার ঘোড়া, এটা হচ্ছে গতিজাড্যের এক্সাম্পল, চাকা সমবেগে সরলরেখায় ঘুরতেই থাকবে, যদি তুমি তাকে কি করো, তাকে না তুমি থামানোর চেষ্টা করো। ঠিক আছে, এটা কিসের, ইনার্শিয়া অফ মোশনের এক্সাম্পল, এটা ইনার্শিয়া অফ মোশন, এবং এটাও কিন্তু তোমাদের গতিজাড্য, ইনার্শিয়া অফ মোশন, এবং এটাও কিন্তু তোমাদের ফার্স্ট ল থেকে আসে। বরফের ওপর স্লাইড করা, দেখো বরফের ওপর তুমি যখন স্লাইড করছো, ঠিক আছে, বরফের ওপর তুমি যখন স্লাইড করছো, এটা দেখো স্লাইড বোর্ড, ধরো এর ওপর তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে বরফের ওপর স্লাইড করছো, যখন স্লাইড করছো তখন কী হয়, বরফ পিছলে যায়। ঠিক আছে, বরফ কী হয় তোমাদের পিছলে যায়। ওকে, অর্থাৎ তুমি এর উপরে একটা বল প্রয়োগ করো, সেই বলের, আমরা যখন হাঁটি, আমরা যখন হাঁটি, ঠিক আছে, আমরা হাঁটার সময় কী করি, আমরা একটা বল প্রয়োগ করি, তার রেসপেক্টে একটা বল ঊর্ধ্বমুখে প্রয়োগ হয়, এখানে কিন্তু সেই বলটা প্রয়োগ হচ্ছে না, তো এখানে তোমাদের বলের ব্যাপার আসছে। ঠিক আছে, তো এটা তোমাদের অ্যাকচুয়ালি দেখো, যদি খুব ট্রুলি ধরতে হয় তাহলে বড় স্লাইড করাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার কারণ হতে পারে, যে সমান ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু স্লাইড করে যাচ্ছে, এটা ঘর্ষণ বলের এক্সাম্পল বেসিক্যালি। তো বলের এক্সাম্পল যখন আমরা ধরতে পারি তখন আমরা দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী চলবো। ঠিক আছে, সেকেন্ড ল অফ মোশন এটা ধরতে পারো, কারণ ঘর্ষণ বল এখানে নেই, ঘর্ষণ বল কম, সেই রেসপেক্ট যদি বলের এক্সাম্পল আমরা ধরি, সেই রেসপেক্টে আমরা দেখতে পাবো এটা কিন্তু দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমাদের কিন্তু হচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কিন্তু আমাদের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কিন্তু আমাদের এটা হচ্ছে। ঠিক আছে, এবার তো মনে রাখতে পারো, যদিও এই স্পেসিফিক 4 নম্বরটা ক্লিয়ার নয় এক্স্যাক্টলি যে কী দেওয়া ছিল। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে দেখো, ম্যাগনেটের প্রশ্ন তোমাদের আগে শিফট হয়ে এসছে, ইম্পর্ট্যান্ট, এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে সেই রেসপেক্টে। তোমাদের বলা হয়েছে যে একটা তোমাদের সোজা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের রেসপেক্টে নিচের বিবৃতিগুলো কোনগুলো সত্যি, যদি আমি এখানে বিবৃতিগুলো রাখিনি, যদি প্রথম বিবৃতি তোমাদের বলা হয় যে এটা তোমাদের কোন হস্ত নিয়ম মেনে চলে, তোমরা জানো যে এটা তোমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল মেনে চলে। ঠিক আছে, এই যে সোজা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ঘুরবে, এদিক থেকে এদিকে ঘুরবে, ঠিক আছে, নাকি এদিক থেকে এদিকে ঘুরবে, ঠিক আছে, এটা কার ওপর বেস করা হয়, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী হয়। দেখতে পাচ্ছ এখানে রাইট হ্যান্ডই রাখা আছে, রাইট হ্যান্ড যে থাম্ব রুল, সেই রাইট হ্যান্ড থাম্ব রুল কিন্তু ইউজ হয়। ঠিক আছে, রাইট হ্যান্ড THUMB, রাইট হ্যান্ড থাম্ব রুল কিন্তু ব্যবহার করা হয়। ওকে, গেল, এটা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড নয়। ঠিক আছে, নর্মাল রাইট হ্যান্ড রুল, যে কারোরই রাইট হ্যান্ড হতে পারে। ঠিক আছে, সব কিছুতেই তাই। এবার দেখো, আমরা যদি এই চিত্রটাকে যদি এর ওপর বসে, তাহলে দেখতে পাচ্ছ এদিকে তোমাদের কারেন্ট যাচ্ছে, এখানেও নিচের দিকে যাচ্ছে, এখানেও দেখো তীরটা নিচের দিকে আছে, এবং তুমি তোমার রাইট হ্যান্ডকে যদি এইভাবে জড়িয়ে ধরো, এবং যদি এই যে তোমার থাম্ব বা বৃদ্ধাঙ্গুষ্ঠকে বা বুড়ো আঙুলকে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে যদি তুমি রাখো, এবং আঙুলগুলোকে যদি কার্ল করো, দেখো আঙুলগুলো এদিক থেকে এদিকে কার্ল হচ্ছে, কোন থেকে কোন দিকে, এই তুমি দেখো এদিক থেকে এদিকে কার্ল হচ্ছে আঙুলগুলো। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, আমি তোমাদের তুলে দিচ্ছি, কারণ এখানে হজবলা করলে গণ্ডগোল, ব্যাপারটা আগে বোঝো তারপরে হজবলা করবো। আঙুলগুলো কী হচ্ছে, এদিক থেকে এদিকে কার্ল হচ্ছে। ঠিক আছে, তো রেখাটাও কিন্তু এদিক থেকে এদিকে যাবে, দেখো তীরগুলো কোন দিকে মারছে, এদিকে, এখানে দেখো তাই হচ্ছে, রেখাটা এদিক থেকে এদিকে যাচ্ছে যখন নিচের দিকে যাবে। ঠিক আছে, এবং এখানে যদি কোনো কম্পাসকে রাখো, কম্পাসের এইটাও হচ্ছে তোমাদের নর্থ ধরো, আর দিস ইজ ধরো সাউথ, এদিকটা ধরো তোমাদের ইস্ট ধরো, এইটা ধরো তোমাদের ওয়েস্ট। তো কম্পাস সর্বদা নর্থ সাউথে মুভ করে থাকে, কম্পাসের ঠিক কোন দিকে থাকবে, নর্থের দিকে থাকবে, সেই কম্পাসের ঠিক যেটা নর্থের দিকে সেটা দেখো এদিকে বেঁকে যাবে, কোন দিকে বেঁকে যাবে, এইদিকে, অর্থাৎ এই দিকে বেঁকে যাবে, মানে ইস্টের দিকে বেঁকে যাবে। নর্থের দিকে থাকলে সেটা এই দিকে বেঁকে যাবে, ইস্টের দিকে বেঁকে যাবে, যখন এই যে কারেন্টের ফ্লো এদিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে জুম করে দেখো, এখানটা বুঝতে পারবে। ওকে, এবং এটা রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী হয়, কিন্তু মনে রাখবে এটা। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে তোমাদের সার্কেলগুলো তৈরি হয়েছে, সার্কেলগুলো কিন্তু কোসেন্ট্রিক সার্কেল হয়, মানে সমকেন্দ্রীয় বৃত্ত হয়। কেন বলছি ইম্পর্টেন্ট বলে নির্ঘাত বলছি। ঠিক আছে, এগুলো কী হয়, তোমাদের সমকেন্দ্রীয় বৃত্ত হয়। অনেকেই আমাকে বলছে, স্যার আপনি টাফ প্রশ্ন করানোর দরকার নেই, আপনি ইজি প্রশ্ন করান, টাফ প্রশ্ন করানোর কোনো দরকার নেই। এবার এরাই যখন সেকেন্ড ফেজে পরীক্ষা দেবে, আর যদি দুটো বা তিনটে
খুব বড় তো দুটো বা তিনটেও যদি টাপ আসে না, আঙুল কামড়ে খেয়ে ফেলবে, ঠিক আছে, নৌকার আঙুল কামড়ে খেয়ে ফেলবে। ব্যাপারটা হচ্ছে কঠিন আসছে না এটা বলা ভুল, কারণ এক্সাম প্রেশারে এখন এই আমি সলিউশন করে দিচ্ছি এটা দেখে তোমার মনে হবে না যে প্রশ্নগুলো ছিল ইজি। আমি যখন তোমাকে এই সেম প্রশ্নগুলোই যদি আমি তোমাকে মক টেস্টে দেই, তখন তোমার এই প্রশ্নগুলো করতেই মাথা খারাপ হয়ে যাবে। অনেকে এনসিইআরটি পাগলের মতো পড়েছে, তা সত্ত্বেও আমি যখন কলা কোর্স থেকে প্রশ্ন দিয়েছি, কোর্স থেকে আমার মক টেস্টে প্রশ্ন দিয়েছি পেডে, তখন বলেছে স্যার প্রচণ্ড টাফ প্রশ্ন হয়েছে। অথচ তারাই বলছে, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা এনসিইআরটি পড়েছো তো? বলছে হ্যাঁ স্যার। আমি তাহলে কোশ্চেন টাফ লাগার কথা না হতো, কারণ আমি লাইন তুলে দিয়েছি, এনসিইআরটি লাইন তুলে প্রশ্ন দিয়েছি, তাও টাফ লেগেছে। তার মানে কি? তার মানে লাইন তুলেই দেবো, কিন্তু এমন প্যাটার্নে দেবো যে তোমাদের অসুবিধা হবে। আমি বোঝাতে পারছি? সেই জন্য আমি বারবার বলবো যে তোমরা যখন কোশ্চেন্স করবে না, তখন এমনভাবে কোশ্চেন্স করো যে টাফটাকে ইজি করে নিতে শেখো। টাফ প্র্যাকটিস করলে তবে ইজি হবে, তবেই তো ইজি আরও ইজি লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এরা কিন্তু সমকেন্দ্রীয় কী হয়, বৃত্ত হয়। তার মানে কি? তার মানে এদের এই বৃত্তের কেন্দ্রটা এখানে অবস্থান করে, তো এর রেডিয়াস এটা হবে, তার পরেরটা রেডিয়াস এটা হবে, তার পরেরটা রেডিয়াস এটা হবে। এবার দেখো রেডিয়াস কার বড়, আমি যদি দেখি এই যে ছোটো বৃত্তটা আছে রেডিয়াস কিন্তু যদি ধরি এটা R1, তাহলে এর রেডিয়াস এটা যদি ধরি R2, আর এর রেডিয়াস যদি আমরা R3 ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি R1 কিন্তু ছোটো হবে R2 এর থেকে, আর R2 কিন্তু ছোটো হবে R3 এর থেকে। তোমাদের যদি বলা হয় ম্যাগনেটের ক্ষমতা কার বেশি হবে, দেখো ম্যাগনেটের ক্ষমতা এটাকে যদি R1 এর জায়গায় যদি B1 ধরি, ম্যাগনেটিক ফিল্ডের যে ক্ষমতাকে B বলে ধরা হয়, তাহলে এটা বেশি হবে B2 এর থেকে, আর B2 বেশি হবে B3 এর থেকে। মানে ডিস্ট্যান্স আর যত ছোট হবে B তত বাড়বে, এটাই বলতে চাইছি। এদিকে দেখো এদিকে ছোটো হয়েছে, এদিকে দেখো বড়ো হয়ে গেছে, ঠিক আছে? এই সব সমস্ত দিয়ে কিন্তু কোশ্চেন্স দিতে পারে ব্যাপকভাবে। এটা কিন্তু ভালো করে তোমরা কিন্তু প্লিজ দয়া করে একটু খেয়াল রাখবে। বোঝাতে পারলাম আমি? চলো নেক্সট পয়েন্টটাতে দেখো, এই যেখানে 2 নম্বর দেওয়া আছে, সবার দিকে তাকিও না, এগুলো বেসিক্যালি তোমাদের স্লাইড তৈরি করা ছিল, কিন্তু আমি তোমাদের এলো পাথরই নিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে নিচ্ছি, যেগুলো তোমাদের পরে নিচ্ছি, ঠিক আছে? সেই জন্য এখানে 2, 3 এসবের কোনো মাহাত্ম নেই। তো দেখো এখানে বলেছে যখন প্রতিরোধ বাড়ে, রেজিস্ট্যান্স যখন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, তখন নিম্নলিখিতের মধ্যে কোনটা ঘটে? দেখো রেজিস্ট্যান্স বৃদ্ধি পাওয়ার অর্থ কী? মনে রাখবে রেজিস্ট্যান্স তখনই বৃদ্ধি পায় যখন দেখো রেজিস্ট্যান্সের সঙ্গে লেন্থের সম্পর্ক সমানুপাতিক হয়, আর রেজিস্ট্যান্সের সঙ্গে এরিয়ার সম্পর্ক, এরিয়া মানে এরিয়া অফ প্রস্থচ্ছেদ, এইটাকে বলা হয় এরিয়া অফ প্রস্থচ্ছেদ। এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় এরিয়া অফ প্রস্থচ্ছেদ। এটা একটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সার্কেল হয়, পাশ থেকে দেখলে এরকম মনে হয়, তার সঙ্গে সম্পর্কীয় ব্যস্তানুপাতিক হয়। তো ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে তো রোধ কমবে, এখানে রোধ বাড়তে বলেছে, তো এটা তো অ্যান্সার হতেই পারে না। দৈর্ঘ্য যখন কমে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, এটাও অ্যান্সার হতে পারে না। এখানে বলেছে তাপমাত্রা কমে নাকি তাপমাত্রা বাড়ে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। অলওয়েজ মাথায় রাখবে রোদের সম্পর্ক টেম্পারেচারের সাথে কিন্তু সমানুপাতিক হয়। কাদের? যেগুলো পিওর মেটাল হয়, অর্থাৎ পিওর মেটাল মানে কি, যারা বিশুদ্ধ ধাতু তাদের ক্ষেত্রে। অর্থাৎ রোদ বাড়লে টেম্পারেচার বাড়ে, মানে বেসিক্যালি টেম্পারেচার বাড়লে রোদ বাড়ে। এবার এখানে প্রতিরোধ বা রোদের ওপর বেস করে দেওয়া হয়েছে, তো অ্যান্সার হবে আমাদের টেম্পারেচার বৃদ্ধি, এটাই কারেক্ট অ্যান্সার হবে, এটার আর কোনো অপশান এখানে নেই, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবে, রোদের সঙ্গে ডায়ামিটারের সম্পর্ক কী? ডায়ামিটারের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হয় রোদ, মানে রোদ যদি বাড়ে ডায়ামিটার তার স্কোয়ার হারে কী হবে, কমে যাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। ওকে চলো নেক্সট আমরা পরেরটায় যাব, চলো পরেরটায় যাব। এখানে বলেছে একটি দুর্বল ক্ষার এবং একটি শক্তিশালী অম্ল দ্বারা গঠিত দ্রবণের পিএইচ কী হবে? দেখো যদি একটা ক্ষার দুর্বল হয়, উইক যদি বেজ হয়, আর শক্তিশালী যদি অম্ল হয়, তাহলে যে লবণ তৈরি হয় তাতে কিন্তু তোমাদের আম্লিক প্রপার্টি থাকে, এটাকে বলা হয় আম্লীয় লবণ। এটাকে কি বলে? এটাকে আম্লীয় লবণ বলা হয়। আর আম্লীয় প্রপার্টি থাকছে আম্লীয় লবণ, তাহলে তার কিন্তু যে পিএইচ হবে সেই পিএইচ কিন্তু <7 হবে, অলওয়েজ মাথা রাখবে। অ্যান্সার হবে আমাদের <7। যদি এখানে উল্টো প্রশ্ন দেয়, অর্থাৎ শক্তিশালী ক্ষার হবে শক্তিশালী, চলো আমি এই পাশে লিখে দিচ্ছি তোমাদের জন্য, কারণ এই জায়গাটা আমি কি করব, খাবো তো না। তো শক্তিশালী যদি তোমাদের ক্ষার হয়, ঠিক আছে, শক্তিশালী কী হয় তোমাদের? ক্ষার হয়, ঠিক আছে। আর যদি তোমাদের দুর্বল অ্যাসিড হয়, আর কী হয় তোমাদের? যদি দুর্বল অ্যাসিড হয়, ঠিক আছে। শক্তিশালী ক্ষার আর দুর্বল যদি তোমাদের অ্যাসিড হয়, পয়েন্ট টু বি নোটে কী বললাম? শক্তিশালী ক্ষার আর দুর্বল যদি তোমাদের অ্যাসিড হয়, ঠিক আছে। শক্তিশালী ক্ষার আর দুর্বল যদি তোমাদের অ্যাসিড হয়, ওকে অলওয়েজ মাথা রাখবে, শক্তিশালী ক্ষার আর দুর্বল যদি তোমাদের অ্যাসিড হয়, তখন যেটা ঘটে সেটা কি ঘটে? সেটা হচ্ছে তোমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্ষারীয় লবণ তৈরি হয়। কি তৈরি হয়? ক্ষারীয় লবণ তৈরি হয়।
এবং এক্ষেত্রে কিন্তু লবণের গুণাবলী ক্ষারের মতো হয়, অর্থাৎ এক্ষেত্রে এর যে পিএইচ সেটা কিন্তু 7-এর থেকে বেশি হবে। আর যদি দুটোই শক্তিশালী হয়, বোথ যদি পাওয়ারফুল হয়, তখন তৈরি হয় প্রশম লবণ, অর্থাৎ যাতে কোনোটারই গুণাবলী থাকে না, আর তখন কিন্তু এর যে পিএইচ সেটা =7 হয়। এই কটা জিনিসকে একটু মাথায় রাখবে, এর উপর বেস করে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, জারণ বিজারণ থেকেও কিন্তু আমরা শুনেছি এবারে প্রশ্ন এসছে। ওকে, পরের প্রশ্ন বলছে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা 15 ওহম, একটা 5 ওহম, এবং তাদের সিরিজে যুক্ত করা হয়েছে 12 ভোল্টের কারেন্ট এর মধ্যে দিয়ে কীভাবে প্রবাহিত হবে। দেখো, যদি তুমি একটা 15 ওহমের যদি নাও আর একটা 5 ওহমের নাও এবং এদের সিরিজে যুক্ত করো, তাহলে টোটাল রোধ কী হবে আমাদের 20 ওহম হয়ে যাবে। আর তাকে যদি 12 ভোল্টে যুক্ত করো, তো ভি = আমরা কি জানি, IR জানি আমরা। ঠিক আছে, তো ভি আমাদের 12, আই আমাদের বার করতে বলেছে, এটা হবে আমাদের 20। সো আয়ের মান কী হবে দেখতে পাচ্ছি এখানে 3/5 হবে, মানে 0.6 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, নেক্সট হলো পরেরটা, ইজি কোশ্চেন ছিল তোমাদের। একটা জিনিস একটু মাথা রাখবে, এটা কিন্তু কলির সন্ধে। ঠিক আছে, কলির কিন্তু এখনও তোমার রাত হতে বাকি আছে। সো ফেজ কিন্তু সবে প্রথম ফেজের দুটো পরীক্ষা হয়েছে, প্রচুর চ্যাপ্টার বাকি আছে। সো এখনই কিন্তু কনক্লুশন টানা পসিবল নয়। দেখো, এইটা যদি একটা আমাদের জানি যদি অ্যাটম হয়, সেই অ্যাটমের কেন্দ্রে থাকে আমাদের নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন আর নিউট্রন থাকে। তো PRN, আমি ছোটো করে এটাই তোমাদের ধরে নাও, একটা কাজ করছি, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তো এটাকেই তুমি ধরে নাও নিউক্লিয়াস। তো প্রোটন আর নিউট্রন এর মধ্যে থাকে, প্রোটন হচ্ছে পজিটিভ, নিউট্রন হচ্ছে 0, আর এর চারপাশে বিভিন্ন কক্ষপথে পাক খায়কে ইলেকট্রন পাক খায়। ঠিক আছে, সেই ইলেকট্রনগুলো কি হয়, প্রোটন আর নিউট্রন, মানে এইটা নিয়ে নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের চারপাশে কি হয়, পাক খায়। ঠিক আছে, নিউক্লিয় বলের দ্বারা এটা টেনে ধরে রাখে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে নির্গত হয়, নিউক্লিয়াসের ভিতরে থাকে, ইলেকট্রন ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো একটাও কারেক্ট অ্যান্সার নয়। ঠিক আছে, এগুলো একটাও কারেক্ট অ্যান্সার নয়, যদিও এটা ফিজিক্সের মতে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার নয়, 9-10 সিলেবাসের বেসে কারেক্ট অ্যান্সার হতে পারে। এবার নিউক্লিয়াস ধনাত্মক কেন হয়, দেখো নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক হয় এই কারণে, কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন চার্জ থাকে, নিউট্রনের কোনো চার্জ নেই, সো নিউক্লিয়াসটা পজিটিভ হয়ে থাকে। সেই কারণেই নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনকে টেনে ধরে রাখতে পারে, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাই নেগেটিভ চার্জ, বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। পরের চার্জ চলো, থমসনের বিভিন্ন প্লাম পুডিং মডেল ইত্যাদি থেকে এবার থেকে প্রশ্ন আসতে আরম্ভ করবে যখন এই প্রশ্ন ইন্ট্রোডিউস করানো হচ্ছে। একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি দেখেছি, সেটা হচ্ছে যখনই তুমি দেখবে যে তোমাদের প্রথম দিন যে ধরনের প্রশ্ন পড়েছে, দ্বিতীয় দিন কিন্তু সেই টাইপের প্রশ্ন আসেনি 70%, 30% আগের দিন থেকেই একই মোডে চলেছে। ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি সিরিজ, তারপর তোমাদের রিয়াকশান, এগুলো তো প্রত্যেক দিনই মোটামুটি কোশ্চেন পড়ছে। ঠিক আছে, কিন্তু আমরা যখনই দেখতে পাচ্ছি যে কিছু প্রশ্ন নতুনও আছে, যেমন ম্যাগনেটের প্রশ্ন 27 তারিখে 3rd শিফটে মনে হয় জিজ্ঞেস করা হয়েছিল, তবুও অনেকে কনফার্মেশন করেছে, অনেকে বলেছে স্যার আমরা জানি না, আমাদের মনে নেই। আর আজকে কনফার্ম করা গেছে যে ম্যাগনেট প্রশ্ন পড়েছে। তো এরকম ধরনের ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথা রাখবে এগুলো। চলো পরেরটা। পরের প্রশ্ন বলছে এফেক্টিভ ডায়ামিটার অফ সার্কুলার আউটলাইন অফ এ স্ফেরিক্যাল লেন্স ইজ কল্ড। ঠিক আছে, দেখো এটা নিয়ে আমি তোমাদের বহু আগে একটা জিনিস বলেছিলাম, সেটা করার জন্য আমি তোমাদের একটা বৃত্তাকার জিনিস একটু এঁকে নিই। পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমি তোমাদের বলতে চাইছিলাম, যে এফেক্টিভ ডায়ামিটার অফ এ সার্কুলার আউটলাইন, দেখো এইটার একটা মিনিং আছে, একটু বলে দিই। ছবিটা তো তোমাদের আমি এখানে এঁকেছি, এখানে বলে বোঝানো যায় না, তবে বলি যে এই লেন্সটা না বেসিক্যালি এরকম না, এই লেন্সটার দুটো ফোলা পার্ট আছে, এদিকে একটা ফোলা পার্ট আছে ধরো, এদিকে আর একটা ফোলা পার্ট আছে। ঠিক আছে, মাঝখানে এই পার্টটা হচ্ছে মেন পার্ট, এবং এই পার্টের যে ডায়ামিটার তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলি অ্যাপারচার। যে লেন্স হাতে নিয়েছে সে বেসিক্যালি ব্যাপারটা বুঝতে পারবে, তাই আনসার তোমাদের হবে অ্যাপারচার। ঠিক আছে, গোলাকার লেন্সের বৃত্তাকার রূপরেখার যে কার্যকর ব্যাস, এই ব্যাসকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে অ্যাপারচার। ঠিক আছে, এবং এটাকে বেসিক্যালি বলা হয় লিনিয়ার অ্যাপারচার। এর কিন্তু আর একটা অ্যাপারচার থাকে যাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাপারচার। তো আমি তোমাদের একটা লেন্সকে রিয়েল পিকচারে দেখাই, তাহলে বেটার বুঝতে পারবে। চলো,
এই ছবিটাকে একটু প্লিজ ভালো করে দেখো, এই যে ছবিটা আছে ছবিটাকে ভালো করে দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ, এই লেন্সটা কিন্তু ইতনা মোটা হয়, দেখতে পাচ্ছ এই লেন্সটা কতটা মোটা হাতে ধরা রয়েছে, এবং লেন্সটা কিন্তু এইখানটা একটু উঁচু, এই নিচের দিকেও কিন্তু একটু উঁচু, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় উত্তল লেন্স, পয়েন্ট টু বি নোটেড। এবং এই উত্তল লেন্সের এই যে ফিজিক্যাল যে টাচ করতে পারি এমন যে অংশ, তার যে ডায়ামিটার মানে তার যে ব্যাস, ঠিক আছে, এই যে ব্যাস, এই ব্যাসকে আমরা কি বলছি, অ্যাপারচার বলছি, পয়েন্ট টু বি নোটেড। ব্যাসকে আমরা কি বলছি, আমরা বলছি অ্যাপারচার। ওকে, বোঝা গেল, এই ব্যাসকে আমরা বলছি অ্যাপারচার। ওকে, এটা কিন্তু তোমাদের 2f/f নয়, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু 2f/f নয়, এটা হচ্ছে অ্যাপারচার। 2f/f কোনটা, এই যে দেখতে পাচ্ছ আমি বললাম না এই অংশটা একটু উঁচু টাইপের, এই অংশটা একটু উঁচু টাইপের। এবার এই উঁচু অংশটাকে যদি আমি একটা সার্কেলে কনভার্ট করি, তাহলে তার যে ব্যাস তৈরি হবে সেখানে f/2f অবস্থান করে, প্রধানক্ষ অবস্থান করে। এটা f বা 2f নয়, এটা হচ্ছে যে অ্যাপারচার হচ্ছে এর যে ফিজিক্যাল কেন্দ্র, তার এই মাথা থেকে কেন্দ্রের মধ্যে যেটা লাইন এই অপর মাথায় চলে আসে, যেটা সার্কেলে তৈরি হয়, যে কোনো সার্কেলই হতে পারে, তাকে আমরা বলছি অ্যাপারচার বা অ্যাকচুয়াল ব্যাস, ঠিক আছে। একে ফিজিক্যাল ব্যাসও বলা হয়, একে লিনিয়ার অ্যাপারচার বলা হয়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের বলছে দ্য আউটলাইন ওয়াল অফ এ ট্রিজ প্রাইমারিলি স্ট্রাকচারাল সেলস ইজ। দেখো একটা যখন আউটলাইন ওয়াল হয় একটা গাছের যে সেল হয়, গাছের কোষের স্ট্রাকচারাল কি হয় আমরা জানি, এক মিনিট, গাছের যে কোষ হয়, ঠিক আছে, সেই কোষের যে বাইরের অংশ সেটাতে একটা বিশেষ ধরনের জিনিস থাকে যেটা প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে কিন্তু যেটা থাকে সেটা কিন্তু গাছের থাকে, কিন্তু গাছের যেটা থাকে সেটা প্রাণী কোষের থাকে না। সেটা কি, এই যে ভেতরের অংশ এটাকে আমরা বলি কোষ পর্দা, ঠিক আছে, ভেতরের অংশ বলি থেকে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। ওকে, ভেতরের অংশ। আর এই যে বাইরের অংশ এটাকে আমরা বলছি কোষ প্রাচীর বা সেল ওয়াল। কি বলছি, কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষের বিশেষত্ব নয়, কোষ প্রাচীর মেনলি উদ্ভিদ কোষের বিশেষত্ব, ঠিক আছে, কোষ প্রাচীর উদ্ভিদেরই থাকে। এখানে তোমাদের বলেছে এই যে কোষ প্রাচীর এটা কী দিয়ে তৈরি, আমার যে মক টেস্ট ছিল খুলে দেখো ওখানেও প্রশ্ন আছে, এটা দিয়েই প্রশ্ন দিয়েছিলাম, সেটা হচ্ছে এনসিইআরটিতে উল্লেখ আছে সেলুলোজ, বেসিক্যালি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি দিয়ে তৈরি হয়, ঠিক আছে, কারণ এরা খুব শক্তপোক্ত হওয়ার দরকার। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি দিয়ে কিন্তু এটা তৈরি হয়, পেকটিন ইত্যাদি দিয়ে তোমাদের তৈরি হয়। তোমাদের যদি কালকে প্রশ্ন করে যে কোষ পর্দা কী দিয়ে তৈরি হয়, তাহলে তোমার উত্তর কী দেবে, ঠিক আছে, কোষ পর্দা কী দিয়ে তৈরি হয়, কোষ পর্দা মূলত লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়, লিপিড আর কী দিয়ে তৈরি হয়, মূলত প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং এটা কিন্তু নমনীয় হয় কোষ পর্দা, কিন্তু সেল ওয়াল কিন্তু রিজিড হয়, RIGID, এটা মনে রাখবে, সেল ওয়াল কী হয় তোমাদের, রিজিড হয়। তো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে এখানে, সেটা হচ্ছে তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সেলুলোজ অপশনে আছে, এটার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট পরেরটা চলো। পরের প্রশ্ন তোমাদের দিয়েছে হুইচ ইকুয়েশন ডাজ নট কন্টেন দ্য ফাইনাল ভেলোসিটি। নিচের কোনটাতে তোমাদের ফাইনাল ভেলোসিটির ব্যাপার নেই। দেখো একটা জিনিস বলি, এখানে তুমি দেখতে পাচ্ছ ফাইনাল ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করি, আর প্রাথমিক ভেলোসিটিকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, যেটাতে ভি নেই সেটা আমাদের অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ একটাই অপশন আছে, এটা আমাদের ভি নেই, এটা আমাদের অ্যান্সার হবে। যদি তোমাদের বলে, এখান থেকে একটা প্রশ্ন দেয়, যদি তোমাদের বলে যে হাইট নির্বাচন করার জন্য, ঠিক আছে, ধরো একটা বলকে নিচ থেকে মাটি থেকে উপর দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে এবং এটা সর্বোচ্চ উচ্চতা ভিতে পৌঁছচ্ছে, ঠিক আছে, ওকে, কিন্তু এই হাইটটা বের করার জন্য আমরা কোন ফর্মুলাকে অ্যাপ্লাই করতে পারি। তো মনে রাখবে হাইটকে ভালো করে বুঝবে, খুব ইম্পর্ট্যান্ট, হাইটকে বের করার জন্য আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে বি বা সি, যে কোনো একটাকে আপনার অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, বি বা সি যে কোনো একটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে যদি প্রশ্ন দেওয়া হয় যে সর্বোচ্চ উচ্চতা, দেখো এই যে এইটা এটাই কিন্তু ভি নেই, ভালো করে বুঝবে, এটা কিন্তু কী নেই, এটা কিন্তু ভি নেই, দেখো এটাই কিন্তু কোনো ভি নেই, কিন্তু আমরা জানি অটোমেটিক যে ভি জিরোই হবে, আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে ভি কিন্তু জিরো হয়, তো এই জায়গায় ভি জানার দরকারও নেই। কিন্তু পয়েন্ট টু বি নোট, কিন্তু তোমাদের যদি টি না দেওয়া থাকে, টি যদি তোমাদের না দেওয়া থাকে, তখন এই যে এই হাইট বার করার জন্য আমরা সি ফর্মুলাটাকে কাজে লাগাই, কারণ দেখো এখানে কিন্তু টি এর কোনো প্রসঙ্গ নেই, সো টি না ইউজ করেও আমরা কিন্তু কি করতে পারি, আমরা এখানে হাইটকে ব্যবহার করতে পারি। তো আমি কি বললাম, দুটো জিনিস বললাম, একটা যদি বলি যে টি নেই, তখন আমরা কোন ফর্মুলা ইউজ করি, তখন আমরা ইউজ করি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2AS। এই 2ASটাকে এরমভাবে লেখা যায় ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH। কেন, কারণ এ মানে হচ্ছে ত্বরণ, সেটা এখানে জি, আর জি এর মান আমরা জানি
10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, মানে অভিকর্ষজ ত্বরণ। আর এইচ মানে হচ্ছে এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এখানে হাইটটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তো এইচ হয়ে যায়। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই কখন করি? যখন টি এর মান গিভেন থাকে না। আর যখন টি এর মান গিভেন আছে তখন আমরা ওপরেরটাকেও ব্যবহার করতে পারি, কারণ এখানে দেখো টি স্কোয়ার বলে একটা ফর্ম্যাট আছে, ইউ এর সঙ্গে টি কিন্তু এখানে গুণ আছে। সো টি এর মান দেওয়া থাকলে তখন যদি আমরা এইচ বার করতে চাই তখন আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, কোনটা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এটার একটা রূপ আছে, সেটা একটু বলে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা তোমাদের ব্যাপকভাবে পড়ে। সেটা কি? দেখো, আমি যদি ভালো করে বুঝবো, ভীষণ ইম্পর্টেন্ট, আমি যদি এই ইউটি ইকুয়াল টু তোমাদের করে দিই, এই যে ইউ, ঠিক আছে, এই ইউ ইকুয়াল টু যদি আমি জিরো করে দিই, কখন ইউ ইকুয়াল টু জিরো হয় জানো? বলে দিই, খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি কোনো বস্তুকে মাটি থেকে উপরে তুলছো না, ওপর থেকে নিচে ফেল। ধরো একটা বস্তু, এখানে বল রাখা, যে বলটাকে তুমি জাস্ট পা দিয়ে টিক মারলে, বলটা তো স্থির অবস্থা ছিল, মানে ইউ এখানে কী ছিল? জিরো ছিল। এটা এখন পড়তে আরম্ভ করলো, এটা কতটা দূরে গিয়ে পড়বে, মানে কতটা নিচে গিয়ে পড়বে, এই হাইটটাও কিন্তু অবশ্যই মাপতে বলে। ঠিক আছে, যেমন এই হাইটটা মাপতে বলে তেমন এই হাইটটাও কিন্তু অবশ্যই মাপতে বলে। তখন কি করব? তখন আমরা এই সেকেন্ড যে বি, সেই বি এর ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করি। বি এর ফর্মুলাতে কী বলছে? বি এর ফর্মুলা অ্যাপ্লাই বলছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার যদি তুমি এই ইউটির মান এখানে জিরো রাখো, আমি লিখছি একবার, এখানে লিখলে ধরবে কিনা জানি না, ইউটি প্লাস, না ধরবে না, হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এবার যদি ইউটির মান তুমি এখানে জিরো রাখো তাহলে এটা কী হয়ে যাচ্ছে? এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার চলে আসছে। ঠিক আছে, এবার এই এটিকে অনেক সময় এরকম লেখা হয় হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখানে এইচ, এই যে এটা তো তোমাদের উচ্চতা, তো এইচ ইকুয়াল টু কী হয়? হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বুঝতে পারলাম? তো এইভাবে তোমাদের এটা দিয়েও জিজ্ঞেস করতে পারে যে এটা কোন ফর্মুলায় ব্যবহার করা হয়, তখন ইউ এর মান কী ছিল, ইত্যাদি ইত্যাদি ব্যাপার অনেক সময় জিজ্ঞেস করতে পারে। কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের পড়ছে, একদম ফর্মুলা বেসড কোশ্চেন্স তোমাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি চেষ্টা করছি, আমাদের কালকে মক টেস্ট আসার কথা আছে গতি, তারপরে তোমাদের অভিকর্ষজ ত্বরণ ইত্যাদি নিয়ে, তো তাই সেখানে আমি তোমাদের এই ধরনের কোশ্চেন্স আমি কিন্তু রাখবো। মক টেস্ট তোমাদের, আমি যতদূর জানি যে মক টেস্ট আমাদের পেরে আসার কথা আছে। চেষ্টা করছি ক্লাস 9-এর যে ফিজিক্স আছে সেটাকে পুরোটা তোমাদের ফ্রিতে পড়িয়ে দেওয়া। ঠিক আছে, এনসিইআরটি বেসড করে। চলো দেখো, প্লান্ট যখন, এটা পড়েছিল পরীক্ষায় তোমাদের, বা এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, প্লান্ট তখন সোয়েল করে। ঠিক আছে, সোয়েল করে, সোয়েল মানে কি? ফুলে ওঠে। প্লান্ট যখন কী হয় তোমাদের? ফুলে ওঠে। এরকম টাইপের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এর পরের শিফটগুলোতেও। প্লান্ট যখন তোমাদের কী হয়? প্লান্ট যখন তোমাদের ফুলে ওঠে, পয়েন্ট টু বি নোট, কী হয় তোমাদের? ফুলে ওঠে। তখন সেখানে কি হয়? দেখো, আমি তোমাদের এই যে অতিসারক, এই কথাটা তোমাদের আগের দিন কিন্তু ভিডিওতে বলেছি। অতিসারক, লঘু সারক ইত্যাদি কথা আমি কিন্তু তোমাদের ভিডিওতে বলেছি। ঠিক আছে, আমি কি বলেছিলাম? অতিসারক দ্রবণ কখন হয়? যখন একটা কোষ ধরো আছে, সেই কোষের মধ্যে ঘনত্ব হচ্ছে এক্স, আর বাইরে ঘনত্ব হচ্ছে ওয়াই। আর এখানে একটা কোষ আছে সেম, সেখানে কোষের মধ্যে ঘনত্ব হচ্ছে এক্স, আর বাইরে ঘনত্ব হচ্ছে তোমাদের ওয়াই। কিসের ঘনত্ব? দ্রবণের ঘনত্ব। তো কোষের ঘনত্ব যখন বেশি হয়, পয়েন্ট টু বি নোটেড, কোষে জলের ঘনত্ব যখন বেশি হয়, কি বললাম? কোষে যখন জলের ঘনত্ব কি হয়? বেশি হয়, তখন বাইরের যে ওয়াই তাকে আমরা বলি অতিসারক দ্রবণ। ঠিক আছে, আর কোষের ঘনত্ব, কোষে যখন জলের ঘনত্ব কম হয়, কোষে যখন কী হয়? জলের ঘনত্ব কম হয়, তখন বাইরের যে দ্রবণ তাকে আমরা বলছি লঘুসারক দ্রবণ। এবার তুমি আমাকে একটা জিনিস ভালো করে ভাবো যে জল কোন থেকে কোন দিকে যাবে? ডেফিনেটলি যেখানে জল বেশি সেখান থেকে বাইরের দিকে যাবে। তো অতিসারক দ্রবণে কী হয়? যেহেতু কোষের মধ্যে জলের ঘনত্ব বেশি, কোষ থেকে জল কী হয়? বাইরে যায়। তো এখানে কিন্তু কোষ চুপসে যাবে, এখানে কিন্তু কোষ কী হবে? চুপসে যাবে, চুপসে যাবে। ঠিক আছে, আর এইটা একবার ভালো করে ভাবো, এই পয়েন্টটা মনে রাখাটা খুব দরকার। এখানে কি হচ্ছে? এখানে কিন্তু কোষের মধ্যে কি আছে? জলের ঘনত্ব কম, দেখো ডাউন দিয়েছি, ফলে কি হবে? বাইরে থেকে জল কোষে প্রবেশ করবে, এই অংশে কিন্তু কোষ ফুলে যাবে। কী হবে? এই অংশে কোষ কী হবে? ফুলে যাবে। ঠিক আছে, তো কোষ ফুলে যায় কখন? যখন কোষের মধ্যে জল প্রবেশ করে। এবার কোষের মধ্যে জল প্রবেশ করে কোন পদ্ধতিতে? অসমোসিস পদ্ধতিতে, যাকে আমরা বাংলায় বলি অভিস্রাবণ। অভিস্রাবণ একটা স্পেশাল কাইন্ড অফ ব্যাপন। অভিস্রাবণ আর ব্যাপনের মধ্যে পার্থক্য কি? বহু জায়গায় পড়েছো, কিন্তু বেসিক্যালি অভিস্রাবণ অ্যাকচুয়ালি একটা ব্যাপন বা ডিফিউশন, স্পেশাল টাইপের ব্যাপন, যেখানে কোষ পর্দা, অভিস্রাবণ তখনই কাজ করে যখন সেখানে একটা পর্দা ইউজ হয়,
এই কোষ পর্দার মধ্য দিয়ে কি হচ্ছে, জল এদিক আর সেদিক করছে, জল একবার এদিকে যাচ্ছে, একবার কি হচ্ছে, জল এদিকে আসছে, এই কোষ পর্দার মধ্য দিয়ে যায় বলে এটাকে বলি আমরা অভিস্রবণ। আরও কিছু ব্যাপার আছে ছোটোখাটো, বাট এই ব্যাপারটা তোমরা মনে রাখো যে ভেতরে যখন গাঢ় তখন আমরা তাকে অতি বলছি কিন্তু কোনটাকে, বারেরটাকে, আর ভেতরে যখন হালকা তখন তাকে লঘু বলছি কোনটাকে, বারেরটাকে লঘু বলছি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে এখানে, যে সোয়েল কখন হয়, যখন অসমোসিস প্রক্রিয়ায় জল ভেতরে ঢোকে, ঠিক আছে। অসমোসিস প্রক্রিয়ায় জল কি হয়, জল গেট ইন্ট্রিউড থ্রু অসমোসিস প্রসেস, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। হরমোনের পার্ট থেকে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমরা জানি, যেমন পিটুইটারি থেকে কোন হরমোন নির্গত হয়, ঠিক আছে, পিটুইটারি থেকে কোন হরমোন নির্গত হয়, তারপরে তোমাদের বিভিন্ন যে হরমোনের কাজ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। পিটুইটারি গ্রন্থি নিয়ে তোমাদের এনসিইআরটিতে একটা প্যারা লেখা আছে, ওই প্যারাটাকে একটু ভালো করে পড়ে নিও এক্সপেক্টেড কোশ্চেন্স আকারে। বিগত লাস্ট তোমাদের যে শিফটগুলো পড়েছে তাতেও হরমোন নিয়ে প্রশ্ন এসছে, সো এর পরবর্তীকালেও কিন্তু এনসিইআরটির ওই প্যারাতে আসতে পারে। একটু দেখিয়ে দিই কোথায় আছে। দেখো এই যে প্যারাটা লেখা আছে, এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জায়গায় কিছু তোমাদের হরমোনের নাম এবং তাদের কিছু কার্যাবলী লেখা আছে, এবং সেই হরমোনগুলোকে পারফেক্ট কাজ করার জন্য, যেমন থাইরয়েড হরমোন মানে থাইরয়েড যে গ্রন্থি আছে সেটা কাজ করার জন্য আয়োডিন লবণের প্রয়োজন হয়, ইত্যাদি অনেক ব্যাপার এখানে উল্লেখ আছে। এবং থাইরক্সিন দেহে কী কাজে লাগে সেটাও উল্লেখ আছে। একটু নিচের দিকে যাও, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দ্বিতীয় যে প্যারাটা আছে এখানে বলা আছে পিটুইটারি গ্রন্থির কার্যকলাপ নিয়ে, যেটা একটা গ্রোথ হরমোন, এবং এখান থেকে কিন্তু গ্রোথ হরমোনগুলো বেরোয়, ঠিক আছে। পিটুইটারি খরিত হরমোনগুলোর একটা হচ্ছে গ্রোথ হরমোন, এবং এই হরমোন কিন্তু দেহের বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবং নিচের দিকে তুমি যদি যাও, তুমি দেখবে পুরুষদের টেস্টোস্টেরন এবং স্ত্রীদের ইস্ট্রোজেন ক্ষরণ হয়, ইস্ট্রোজেন মেনলি ডিম্বাশয় থেকে খরিত হয়, ঠিক আছে। এইগুলোর এই যে ব্যাপারটা আছে, যেমন তোমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত হয়, রিলিজিং হরমোন যেমন হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, যেটা পিটুইটারি গ্রন্থির উপর খরিত হয়, এবং পিটুইটারি গ্রন্থিকে বলে ভাই তুই ক্ষরণ কর, ঠিক আছে। রিলিজিং হরমোন কিন্তু হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। এরকম ধরনের বিভিন্ন হরমোনের কার্যকলাপ রয়েছে, তোমরা এই জায়গাটা একটু পড়ে নিয়ে, এটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন এবং ওই যে চ্যাপ্টার আছে তোমাদের ক্লাস 10 তার থেকে এখানে কোশ্চেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে আসতে পারে, কারণ আমরা 2-3 দিন ধরেই দেখছি এই ধরনের কোশ্চেন্স পড়ছে। ওকে চলো, আচ্ছা এটা তোমাদের পরের প্রশ্ন বলছে, দোলনা তার মধ্যবিন্দু থেকে মানে মিন পয়েন্ট থেকে চরম অবস্থানে গেলে শক্তির কি পরিবর্তন ঘটে, ঠিক আছে। এই যে বিভব বলা হয়েছে না, এগুলোকে তোমরা পিই ধরে নেবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ধরে নেবে, ঠিক আছে। তো এটা তোমাদের টাইপিং এররে একটু মিস্টেক হয়েছে। তো পোটেনশিয়াল এনার্জি তোমাদের কি বলেছে, শক্তি বাড়ে, এটা বলেছে পোটেনশিয়াল শক্তি মানে স্থিতিশক্তি তোমাদের কমে। এখানে বলেছে মোট শক্তি একই থাকে, এখানে বলেছে পোটেনশিয়াল এনার্জি এবং গতিশক্তি তোমাদের দুইই বাড়ে। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে। তো স্থিতিশক্তি বাড়ে, গতিশক্তি কমে, স্থিতিশক্তি কমে, গতিশক্তি বাড়ে, মোট শক্তি একই, মোট শক্তি কমে, আর এখানে বলেছে স্থিতি গতি উভয় শক্তি তোমাদের একই থাকে। তো অ্যান্সার কী হবে দেখো, এখানে একটা পেন্ডুলাম আছে ধরো, ঠিক আছে। এই পেন্ডুলামটা একদম মিন পজিশান হচ্ছে, এইটা হচ্ছে মিন পজিশান, এই পজিশান থেকে দুলতে 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 পেন্ডুলামটা ধরো এরকম পজিশানে গেল, ঠিক আছে। আবার এই পজিশানে ফিরে আসবে, আবার দুলতে 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 পেন্ডুলামটা ধরো এই পজিশানে গেল, তার মানে ও কিন্তু আবার এরকম জায়গায় দাঁড়াবে, ঠিক আছে। তো এই যে মিন পজিশান, এখান থেকে ঘুরে এখানে আসছে, এখান থেকে ঘুরে আবার এখানে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এইটায় দেখো খেয়াল করে একটা জিনিস আমরা জানি, এটা যে মিন পজিশন, এখানে ধরো ও লেগে আছে, আর এখানে ধরো উঁচুতে উঠছে, যত হাইট বাড়ছে তত পিই বাড়বে, কারণ পিই মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জির অর্থ হচ্ছে আমরা কি জানি যে এম ইন্টু জি ইন্টু হাইট, এটাই আমরা জানি পোটেনশিয়াল এনার্জি। এম মানে হচ্ছে মাস, এইটার যে মাস, এই পুরো বস্তুটার যে এই যে বাঁধা আছে পুরোটার যে মাস মানে ভর, সেটার সঙ্গে জিকে আমরা গুণ করবো মানে 10 ইন্টু হাইট। দেখো এখানে হাইট কিন্তু 0, এই জায়গায় হাইট দেখো 0, এই জায়গায় হাইট কিছু বাড়ছে, এদিকেও হাইট বাড়ছে, এক্স আর ওয়াই পজিশানে হাইট দেখো বাড়ছে, তার ফলে কী হবে, হাইট যখন বাড়ছে তখন এই এমজি এইচও বাড়বে। তো মনে রাখবে এই যে ওয়াই পজিশান বা তোমরা যদি বলো এক্স পজিশান, এই দুটো পজিশানে কিন্তু এম জি এইচ সর্বোচ্চ হবে, আর কেইর মান কী হবে, কেইর মান তোমাদের 0 হয়ে যাবে। তোমরা বলছো স্যার এম জি এইচ সর্বোচ্চ হবে, বুঝলাম, কারণ হাইট বাড়ছে তার সঙ্গে জি তো কনস্ট্যান্ট 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এমও তো কনস্ট্যান্ট কারণ ভর তো থাকবেই, সুতরাং এর সঙ্গে হাইট গুণ হচ্ছে, তো এটা বাড়ছে, ঠিক আছে। কিন্তু কেই 0 কেন হচ্ছে, কারণ দেখো এই পজিশানে গিয়ে আবার ফেরত আসছে, তার মানে এই পজিশানে ভি কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর আমরা কেইর মান কী জানি, গতিশক্তি হচ্ছে কেই, কাইনেটিক এনার্জি, তার ফর্মুলা কী জানি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার।
তো তুমি এই ভি স্কোয়ারের জায়গায় যদি জিরো বসাও, তাহলে জিরো স্কোয়ার মানে পুরোটা গুণ করলে জিরোই আসবে, পুরো জিরো চলে আসবে। তো এই জায়গা থেকে ও আবার এদিকে চলে আসছে কেন? কারণ এই জায়গায় গতিশক্তি জিরো হয়ে যাচ্ছে, তাই ওই জন্য ও আর উঠছে না, ও ওঠার জন্য গতিই পাচ্ছে না, তো উঠবে কি? ও আর উঠছে না, আবার সোজা এখানে চলে আসছে, আবার এদিকে যাচ্ছে, আবার এখানে চলে আসছে। এই পয়েন্টেও কিন্তু ভি জিরো হয়। তো এই দুই পয়েন্টে কেই তোমাদের জিরো হবে, পোটেনশিয়াল এনার্জি এক্স আর ওয়াইতে সর্বোচ্চ থাকবে। আর এই মিড পয়েন্টে কী হয়, এখানে তোমাদের কেই হয় সর্বোচ্চ। কেন? কারণ এই পয়েন্টে ভেলোসিটি সর্বোচ্চ হয় এই জায়গায়। এখানে আসা মানে ও ভাবে আবার কখন যাব, ঠিক আছে? এখানে কী হয়, ভেলোসিটি সর্বোচ্চ হয়। তো ভেলোসিটি যত বেশি হবে, হাফ আর এম তো কনস্ট্যান্ট, কারণ মাস তো কনস্ট্যান্ট, ভর তো কনস্ট্যান্ট, আর হাফ তো একটা তোমাদের কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? হাফের মান তো হাফই হবে। তো ভি যত বাড়বে কেই তত বাড়বে, কেই তার স্কোয়ার ফরম্যাটে বাড়বে, ঠিক আছে? তো এখানে ভি সর্বোচ্চ হয়, তো কেইর মান এখানে সর্বোচ্চ হয়, কিন্তু এখানে দেখো কোনো হাইট নেই। এখানে দেখো যদি এটা ডেস্কের ওপর রাখো এখানে টাচ করে যাবে। হাইট এখানে লিখেও দিয়েছি, হাইট জিরো, যেহেতু হাইট জিরো সেহেতু এখানে কিন্তু পি বা স্থিতিশক্তি কিন্তু আমাদের এখানে জিরো হবে। মানে এক্স ওয়াইতে কেই জিরো হবে, পি হাই হবে, মানে হাইয়েস্ট হবে। আর এই পয়েন্টে তোমাদের মিন পয়েন্টে তোমাদের কেই হাইয়েস্ট হবে, পি জিরো হবে। এটা খুব দুর্দান্ত কোশ্চেন, তোমাদের অ্যান্সার দেওয়া হয়েছে। অ্যান্সার হবে কি আমাদের, যে চরম স্থানে গেলে কী ঘটবে, স্থিতিশক্তি তোমাদের বাড়ে আর গতিশক্তি তোমাদের কমে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, ঠিক আছে? আর বুঝলামও আমি দারুণ করে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন প্রজনন স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে। দেখো রিপ্রোডাক্টিভ হেলথ কাকে বলা হয়? একজন মা সে কখন সুস্থ সন্তানের জন্ম দেবে? যখন সে নিজে হেলদি থাকবে। একজন মা, হেলদি শব্দের অর্থ কিন্তু সে বেশ মোটা সোটা এবং সে কিন্তু যথেষ্ট স্বাস্থ্যবতী এমন নয়। হেলদি শব্দের অর্থ হচ্ছে তার মধ্যে কোনো রোগ নেই। এমন অনেক মানুষ আমরা চারপাশে দেখি, ছেলে বা মেয়ে, শিশু বা বড়, দেখি তারা দেখতে হেলদি কিন্তু তাদের মধ্যে কিন্তু রোগ বাসা বেঁধে আছে। একটা মোটা বাচ্চা বা মোটা শিশুকে দেখা মানেই সে যে হেলদি তা কিন্তু নয়। হতে পারে তার মধ্যে থাইরয়েড আছে, ঠিক আছে? সো আবার হতে পারে সে সুস্থ, ভগবান না করুক। তার মানে ব্যাপারটা কি বলতে চাইছি, যে প্রজনন স্বাস্থ্য ভালো তখনই হবে যখন, রিপ্রোডাক্টিভ হেলথ তখন ভালো হবে যখন সে রোগমুক্ত অবস্থায় স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী হবে, ঠিক আছে? রোগযুক্ত অবস্থায় স্বাস্থ্যবতী বা স্বাস্থ্যবানের কোনো লাভ নেই। তখন সে কী করে, তখন সে সুস্থ শিশুর কিন্তু জন্ম দেয়, ঠিক আছে? আমরা জানি যে প্রেগনেন্সি কারণ অবস্থায় তোমাদের যে জেস্টেশনাল ডায়াবেটিস বলে একটা কথা হয়। এই ডায়াবেটিসটা আমি একটু ছোট্ট করে বলে দিই। এই ডায়াবেটিসটা তোমাদের যখন প্রেগনেন্সি থাকে তখনই এই ডায়াবেটিসটা উৎপন্ন হয়। এই ডায়াবেটিসটা কিন্তু প্রেগনেন্সি চলে গেলে আবার চলেও যায়। এই জেস্টেশনাল ডায়াবেটিসের কারণে কিন্তু শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে? মায়ের প্রেগনেন্সিকালীন বিভিন্ন তোমাদের ড্রব্যাকস আসতে পারে, ক্ষতি হতে পারে। তো শিশু সুস্থ জন্ম দেওয়ার জন্য কিন্তু স্বাস্থ্যকর রিপ্রোডাক্টিভ হেলথ কিন্তু প্রয়োজন। তো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু এটা হবে। পরেরটায় চলো। স্লাইডগুলো খুব স্পিডে নিচ্ছি, আগেরগুলোতে ইংরাজি স্কিপ করে গেছিলাম, ঠিক আছে? একটু বড় করে দেখানোর জন্য এটা যে ইংরাজি নিয়ে নিয়েছি। বলেছে হজম প্রক্রিয়ায় কঠিন খাদ্যের কী ঘটে, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী ছিল আমি তোমাদের বলে দিই। খাদ্য নেওয়ার পর কী হয়, এটা কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী ছিল, এইটা নেওয়া দিয়ে হোয়াট হ্যাপেন্স, ইংলিশটা পড়ো ওই জন্য আমি ইংলিশটা নিয়েছি তোমাদের। হোয়াট হ্যাপেন্স টু দ্য সলিড ফুড আফটার ইট ইজ ইটেন ইন আ ডায়াবেটিস সিস্টেম। অর্থাৎ ফুডকে খাওয়ার পরে কী ঘটে? দেখো, ফুড যখন খাদ্য খাচ্ছ, ঠিক আছে, খাদ্য খাচ্ছ, তারপরে ঘটে তার ডাইজেশন, ঠিক আছে? তার কী হয়, ডাইজেশন। সেটা সোজা কোথায় চলে যায়? সেটা চলে যায় পাকস্থলিতে প্রথম, ঠিক আছে? এবং পাকস্থলিতে সে কিছুটা হজম হয়, তারপর কোথায় যায়? তারপর সেই যায় ক্ষুদ্রান্ত্রে, ঠিক আছে? ক্ষুদ্রান্তের পরে সে কোথায় যায়? সেই যায় বৃহদন্ত্রে, ঠিক আছে? বৃহদন্ত্রের পরে কোথায় যায়? সেই যায় কোলনে, ঠিক আছে? বৃহদন্ত্রের পর সে কোথায় যায়? সে যায় হচ্ছে তোমাদের কোলনে, ঠিক আছে? সিকাম, তারপর কোলন। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? কারেক্ট অ্যান্সার বেসিক্যালি আমাদের হবে ডাইজেশন, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? ডাইজেশন হবে, ওকে? এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাসিমিলেশন মানে শোষণ কোথায় হয়? ক্ষুদ্রান্তে কিন্তু খাদ্য শোষিত হয়, এটাকে বলা হয় অ্যাসিমিলেশন, ওকে? ক্ষুদ্রান্তেও খালি নয়, মেজরটা ক্ষুদ্রান্তে হয়। বৃহদন্তে কিন্তু জলের শোষণ হয়, এটা মনে রাখবে। মেন কাজ অফ বৃহদন্ত্র হচ্ছে জলের শোষণ আর রাফেজের পচন, ঠিক আছে? তো জলের শোষণ কিন্তু মেন কাজ। বৃহদন্তের অন্যতম কাজ হচ্ছে তোমাদের সব কিছুকে গ্রহণ করে নেওয়া, জল বিশেষ করে, ওকে? তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? ডাইজেশন বা হজম আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, ওকে? চলো নেক্সট পয়েন্টটাতে। এটা তোমাদের বাংলা কারেক্টই আছে, এটাও তোমাদের আমি করিয়েছিলাম, যে নিচের কোনটি যৌনবাহিত রোগ? দেখো, ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। দেখো, এইচআইভি কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড। এইচআইভি কী দ্বারা সৃষ্টি হয়? ভাইরাস দ্বারা তোমাদের কিন্তু সৃষ্টি হয়, এটা মনে রাখবে। দেখো, এইচআইভি ছাড়াও ওয়াটস বলে একটা রোগ আছে, যেটাও কিন্তু তোমাদের ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এটাকে যৌন আঁচিলও বলা হয়, ঠিক আছে? যৌন আঁচিল বা ওয়াটস, ঠিক আছে?
এটাও কিন্তু তোমাদের ভাইরাস দ্বারা সৃষ্টি, এটা মনে রাখবে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে? এইচআইভি হবে। একটু দিতে রাত হচ্ছে, তোমরা যারা দেখতে চাইছো তারা কালকে সকালেও দেখে নিতে পারো, ঠিক আছে? এটা ভিডিওতেও থাকবে। চলো নেক্সট পরেরটাতে। দেখো তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে যে এই তিনটেকে নাম লেখা আছে এগুলো কি সব ব্যাকটেরিয়া ঘটিত? ইয়েস, এগুলো সব কিন্তু তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা মনে রাখবে। এগুলো সব তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আরেকটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হচ্ছে সিফিলিস। সিফিলিসও কিন্তু তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এটা কিন্তু সেক্সুয়াল রোগ, যেখানে টাইফয়েড এবং টিবি কিন্তু সেক্সুয়াল নয়, অর্থাৎ যৌনবাহিত রোগ নয়, এসটিডিস নয়। যেখানে গনেরিয়া আর সিফিলিস কিন্তু তোমাদের সেক্সুয়াল রোগ, কিন্তু সেটা ব্যাকটেরিয়া ঘটিত। আর ভাইরাস ঘটিত হচ্ছে এইচআইভি আর ওয়াটস, এটা মনে রাখবে। আর এগুলো কিন্তু যৌন রোগ নয়, বাট এরাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে? এটাও তোমাদের সালমোনেল্লা টাইফি বলে একটা আছে, তার দ্বারা হয়। আর টিবি হয় তোমাদের, টিউবারকিউলোসিস হয় তোমাদের ব্যাকটেরিয়াম সামথিংয়ের দ্বারা। এটা আমার মনে নেই ঠিক এক্স্যাক্টলি, বাট টাইফয়েডটা আমার মনে আছে, তোমাদের বলে দিলাম। ওকে, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এই বিক্রিয়াটা কোথা থেকে দিয়েছে? এটা তোমাদের যে জৈব রসায়ন আছে তার যে সাবস্টিটিউশন রিয়াকশান আছে, জৈব রসায়নের যে সাবস্টিটিউশন, জৈব রসায়ন হচ্ছে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, এই যে পার্টটা আছে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, এই যে পার্টটা আছে, ঠিক আছে, এই পার্টটায় তোমাদের দেওয়া আছে এই যে জৈব রসায়ন, ঠিক আছে? জৈব রসায়নের যে পার্ট আছে কার্বন অ্যান্ড কম্পাউন্ড, তাতে তোমাদের কিন্তু এই প্রশ্নটা তোমাদের কিন্তু গিভেন আছে, ঠিক আছে? কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডে তোমাদের কী গিভেন আছে বলে দিই, সেটা আছে, এটাকে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে? সাবস্টিটিউশন রিয়াকশান, প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকেও বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশান। এর বাংলাতে প্রতিস্থাপন বিক্রিয়ায় আসে, বাট এটা ওই টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া নয়, ঠিক আছে? এখানে এনসিইআরটি দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিথেনকে দিয়ে দেওয়া আছে। মিথেনের সঙ্গে যখন ক্লোরিনের বিক্রিয়া হয় তখন এখানে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয় বা ক্লোরোমিথেন বলে, সেটা হচ্ছে তোমাদের তোমাদের 3Cl। এখানে কি হয়, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে ক্লোরিন দ্বারা। দেখো 4টে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে এটা 4 থেকে, আর সেই হাইড্রোজেন জায়গায় একটা ক্লোরিন চলে আসছে, এই জন্য একে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এবং এর সঙ্গে কী হয়, ক্লোরিন, এখানে উৎপন্ন হয় তোমাদের HCl, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ঠিক আছে? কি উৎপন্ন হয়? হাইড্রোজেন ক্লোরাইড। এবার একটা জিনিস ভালো করে দেখো, এইটার জায়গায় আমি যদি ইথাইন নেই তাদেরকে খুব একটা অসুবিধা হবে। আমি যদি ইথেন নেই, আমি যদি ইথেন নেই, ঠিক আছে? মিথ মানে হচ্ছে একটা কার্বন, ইথ মানে হচ্ছে দুটো কার্বন, ঠিক আছে? মিথ মানে হচ্ছে একটা কার্বন, ইথ মানে হচ্ছে দুটো কার্বন। আর দুটো কার্বনে কী থাকবে? এখানে দেখো একটা কার্বন তো 4 আছে, এটা তোমাদের অ্যালকেনের ফর্মুলা, পয়েন্ট টু বি নোটেড। এটা কি? এটা তোমাদের অ্যালকেনের ফর্মুলা। তো অ্যালকেনের ফর্মুলায় কার্বন থাকে দুটো আর হাইড্রোজেন থাকে কটা? 6টা, ঠিক আছে? তো C2H6 এটা তোমাদের ফর্মুলা। এর সাথে আমি যোগ করছি হচ্ছে ব্রোমিনকে, তো Br2কে তুমি যোগ করছো, তাহলে কী হবে? সেম এর মতোই কাজ হবে। কী হবে তোমাদের? কার্বন তো কার্বনই থাকবে, কিন্তু হাইড্রোজেন একটা কমে যাবে, আর তার জায়গায় কী হবে? ব্রোমিন অ্যাড হবে। একটা ব্রোমিন এখানে অ্যাড হলো, আর কী হবে ভালো করে বুঝবে, আর কী হবে তোমাদের? আর যেটা তৈরি হবে, আমি এই গাড়িটা চেঞ্জ করে দিই, আর কী হবে? প্লাস, এছাড়া আর কী হবে? এখানে তোমাদের HCl তৈরি হয়েছিল, ঠিক আছে? খেয়াল করো, এই যে হাইড্রোজেন একটা বেরিয়ে গেছে, এই হাইড্রোজেন এখানে চলে আসবে, এখানেও তাই, এই হাইড্রোজেনই কিন্তু বেসিক্যালি এখানে এসছে। এক মিনিট, এই হাইড্রোজেন, এই যে এখানে হাইড্রোজেন বেরিয়ে গেছিলো, এই কিন্তু এখানে এসছে, তো এই যে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এখানে আসবে, আর ব্রোমিন এখানে চলে আসবে, তো HBr উৎপন্ন হবে, মানে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে। এটা হাইড্রোজেন ক্লোরাইড, এটা হাইড্রোজেন ব্রোমাইড, ওকে? তো এখানে ব্যাপারটা এই হয়, C2H6 হচ্ছে ইথাইল, তো ইথাইল ব্রোমাইড, এটাকে আমরা বলছিলাম মিথাইল ক্লোরাইড, এটাকে আমরা কি বলবো? ইথাইল ব্রোমাইড বলবো। ইথাইল ব্রোমাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে। তো এইটা আমাদের কারেক্ট আনসার আসবে। এটাকে জৈব রসায়নের যে সাবস্টিটিউশন রিয়াকশন, সেখান থেকে এই বিক্রিয়াটাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে, শুধু মিথেনের জায়গায় ইথেন দিয়ে দিয়েছে। কালকে তোমাদের প্রোপেনও দিয়ে দিতে পারে, প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হবে, প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আমার কথা বোঝাতে পারছি? ইয়েস আর নো বলো, ক্লিয়ার? পরের প্রশ্ন শব্দ নিয়ে দেওয়া হয়েছে। দেখো, শব্দ একটা কিন্তু মেকানিক্যাল ওয়েভ, তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের 1 নম্বর নয়, শব্দ ইজ এ মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? শব্দ ইজ ডেফিনেটলি ইজ এ মেকানিক্যাল ওয়েভ, সো এটা কিন্তু আমাদের কারেক্ট নয়। নেক্সট, শব্দ প্রচারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। আমরা জানি যে কঠিনে শব্দের বেগ সবথেকে বেশি হয়, তারপর জলে হয়, ঠিক আছে? তারপর কিসে হয় শব্দের বেগ সবথেকে বেশি? তারপর জলে, আর তারপর কিন্তু আমাদের তরলে হয়, ঠিক আছে? তো এরপর বেশ করে ছোটো একটা কোশ্চেন দিয়েছে, ইজি কোশ্চেন, এটা নিয়ে বেশি আমি মাথা ঘামাবো না, তোমরা সবাই জানো মোটামুটি। তো 2 আমাদের কারেক্ট, এখানে আমাদের কী হবে? কেন আমাদের বিবৃতি 2 আমাদের কারেক্ট, ঠিক আছে? চলো নেক্সট পার্টটা।
দেখো বিভিন্ন পদার্থকে কীভাবে তুমি একটা থেকে অপরটাকে আলাদা করবে তার উপর বেস করে এনসিইআরটিতে তো আছেই, প্লাস রেলেও কিন্তু প্রশ্ন পড়ার চান্স রয়েছে। কেন এটা বলছি আশা করি অন্যভাবে বুঝে নাও, ঠিক আছে? তো দেখো এখানে কিছু তোমাদের এটা করে রাখতে হবে, যদিও সিলেবাসের বহির্ভূত, বাট স্টিল এটা আসার চান্স মারাত্মক মারাত্মক মারাত্মক। কেন বলছি সেটা বুঝে নাও। এখানে বলছে তোমাদের যে আমরা জানতে পারলাম যে কালি হলো জলে ডাই। মনে রাখবে আমরা যে কালি ব্যবহার করি না নর্মালি, সে কালি হচ্ছে জলের মধ্যে ডাইয়ের মিশ্রণ, ঠিক আছে? বেসিক্যালি জলে ডাইকে ডাই হচ্ছে কি, ডাই হচ্ছে বিভিন্ন রঞ্জককে ডাই বলা হয়। তো রঞ্জককে যদি জলের মধ্যে মিশিয়ে দাও তাহলে কালি তৈরি হয়, যেই রঞ্জক দেবে সেই রঙের কালি তৈরি হবে। এবার এই ভালো করে খেয়াল করো, ডাই কিন্তু উদ্বায়ী নয়, মানে ডাইকে তুমি যদি তাপ দাও সেটা কিন্তু বাষ্পীভূত হবে না, কিন্তু জল বাষ্পীভূত হয়ে যাবে। তো তুমি যদি আস্তে আস্তে তাপ দিতে থাকো তাহলে দেখবে জল বাষ্পীভূত হয়ে আছে আর পড়ে আছে ডাই, ঠিক আছে? তো উদ্বায়ী কোনো উপাদান, ধরো একটা উদ্বায়ী একটা অনুদ্বায়ী। উদ্বায়ী কোনটা? সেটা হচ্ছে দ্রাবকটা উদ্বায়ী, মানে জলটা হচ্ছে দ্রাবক, জলের মধ্যে চোবাচ্ছ, জল হচ্ছে দ্রাবক। আর অনুদ্বায়ী কোনটা? যেটা তুমি চোবাচ্ছ, অর্থাৎ ডাই বা রঞ্জক হচ্ছে এখানে অনুদ্বায়ী, অর্থাৎ উদ্বায়ী নয় যেটা, মানে যেটা বাষ্পীভূত হবে না। তো তুমি উদ্বায়ী উপাদান এবং অনুদ্বায়ী উপাদানের যদি মিশ্রণ ঘটাও তাহলে বাষ্পায়ন বা ইভাপোরেশন পদ্ধতিতে কিন্তু একটা থেকে অপরটাকে পৃথক করা যেতে পারে, ঠিক আছে? সেম তুমি এসো, তুমি দুধ থেকে ক্রিমকে আলাদা করবে কী করে? তোমরা জানো এক্ষেত্রে আমরা সেন্ট্রিফিউগাল প্রসেস ব্যবহার করি, ঠিক আছে? তোমাদের নিচে বলে দিচ্ছি, এখানে আছে তোমাদের লেখা, যে অনেক সময় এমনভাবে আমরা অনেক সময় তরলে উপস্থিত কঠিনের কণাগুলো খুব ক্ষুদ্র ছোট হয়ে থাকে, ফিল্টার পেপার থেকে বেরিয়ে আসে। এইসব ক্ষেত্রে আমরা কিন্তু পরিশ্রমণ পদ্ধতি ব্যবহার করতে পারি না। তো দুধকে করার জন্য আমরা কি করি? দেখো এই নিচে তোমাদের বলা আছে যে আমরা সেন্ট্রিফিউজ পদ্ধতিতে মিল্ক চার্নারকে ব্যবহার করি। মিল্ক চার্নার হচ্ছে এমন একটা মানে যন্ত্র যেটা সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যবহার করে এবং দুধ থেকে ক্রিমকে আলাদা করে দেয়। ডবল টোন, সিঙ্গেল টোন বলে আমরা যে দুধের প্যাকেট পাই, ওটা ওই পদ্ধতিতে তোমাদের করা হয়। যখন কণাগুলো অত্যন্ত ছোট হয় তখন ফিল্টার পেপারের মাধ্যমে ডিস্টিলেশন পদ্ধতিতে, মানে পরিশ্রমণ পদ্ধতিতে তাদেরকে কী করা যায় না, কিন্তু তাদেরকে কিন্তু আলাদা করা যায় না। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করি। কী পদ্ধতি ব্যবহার করি? সেন্ট্রিফিউগাল পদ্ধতি কিন্তু আমরা ব্যবহার করি, ঠিক আছে? এছাড়াও সেন্ট্রিফিউগাল পদ্ধতি কিন্তু অনেক কাজে লাগে, যেমন এই রক্ত এবং মূত্রের যে পরীক্ষা হয় তাতে গায়ে লাগে, যেমন আমরা একটু আগে বললাম যে মিল্ক বা মাখন থেকে ক্রিমকে আলাদা করার গায়ে লাগে, ওয়াশিং মেশিনে ভিজে কাপড়কে নিগড়ে জল বের করার গায়ে লাগে। এবার দেখো এখানে বলেছে অমিশ্রিত দুটো তরল, মানে যেমন তরল যে দুটো মিশ্রিত হয় না তাদেরকে আমরা কি করে ব্যবহার করি? তাদেরকে করার জন্য আমরা কি করি? যেমন জল আর তেল ডেফিনেটলি কোনোদিন মিশ্রিত হবে না, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি করি? এদেরকে বিভিন্ন তরলের যে ঘনত্ব সেই অনুযায়ী এদেরকে স্তরে স্তরে পৃথকভাবে আলাদা করা হয়, ঠিক আছে? লবণ এবং কর্পূরের যে মিশ্রণ তাকে আলাদা কী করে করা হয়? ঊর্ধ্বপাতনের মাধ্যমে করা হয়। কর্পূর হচ্ছে এমন একটা পদার্থ যেটা ঊর্ধ্বপাতন হয়। কি করে? কর্পূরকে তাপ দিলে কর্পূর তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়। তো তুমি যদি লবণ আর কর্পূরের মিশ্রণকে তাপ দাও তাহলে কী হবে? কর্পূর বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে আর লবণটা পড়ে থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন পদ্ধতি। এই ঊর্ধ্বপাতন পদ্ধতির মাধ্যমে কিন্তু ঊর্ধ্বপাতনশীল যে অশুদ্ধি, মানে যে অশুদ্ধি মিশে আছে যেটা কিনা ঊর্ধ্বপাতন সম্ভব, সেই ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, ঊর্ধ্বপাতনের ইংরেজি হচ্ছে সাবলিমেশন, সেই সাবলিমেশন পদ্ধতিতে কিন্তু এগুলোকে করা হয়। ঊর্ধ্বপাতনশীল কিছু কঠিনের এক্সাম্পলগুলো মনে রাখবে, রেলের পরীক্ষা আসতে পারে। অ্যামোনিয়াম ক্লোরাইড, ন্যাপথলিন এবং অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিনটা কিন্তু পরীক্ষায় ব্যাপকভাবে আসতে পারে, মনে রাখবে অ্যানথ্রাসিন কি? এটা কিন্তু ঊর্ধ্বপাতনশীল, মানে কি তাপ দিলে এটা কিন্তু তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে কনভার্ট হয়ে যায়, কিন্তু আদপে কিন্তু কঠিন, ঠিক আছে? তো এইগুলো একটু পড়ে রাখবে। ঊর্ধ্বপাতন এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের মারাত্মকভাবে কিন্তু আসে। আমি আরও দেখি কী কী প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কালো কালিতে যে রঞ্জক কণা থাকে তাকে আলাদা করবো কী করে? এর জন্য ব্যবহার করা হয় ক্রোমাটোগ্রাফি। এই ছোটো ছোটো জিনিসগুলোকে মনে রাখো, ঠিক আছে? ক্রোমাটোগ্রাফি কী? রঞ্জক মিশ্রণ থেকে রঞ্জক উপাদানগুলোকে আলাদা করা। বিভিন্ন রঞ্জক উপাদান আছে তাদেরকে তুমি আলাদা করে ফেললে সেটাকে হচ্ছে ক্রোমাটোগ্রাফি বলা হয়, ঠিক আছে? কী হয় এক্ষেত্রে? তুমি একটা থিন পলিথিন পেপার ব্যবহার করো, এটা আমি তোমাদের পিডিএফ পেড ক্লাসে ভালো করে পড়িয়েছিলাম, এখানে ছোটো করে বলে দিচ্ছি। এবং সেটাকে তুমি যদি চুবিয়ে দাও তুমি দেখবে আস্তে 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 রঙগুলো আলাদা হতে 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 ওই পেপারের ওপর দিয়ে উঠে যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় ক্রোমাটোগ্রাফি জিনিস। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে এই ধরনের প্রশ্ন, ঠিক আছে? তো মাথায় রাখবে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মোটামুটি করালাম। ডিসলেশন পদ্ধতি কী এগুলো তোমাদের করালাম। চলো একবার দেখে নেবো ওখানে কোশ্চেন্স কী পড়েছে, ঠিক আছে? চলো একবার দেখে নেবো। হ্যাঁ, একটু নিচের দিকে এসো, এখানে দেখতে পাচ্ছ যে পাতন কাকে বলে সেটা লেখা আছে, এটা ইম্পর্টেন্ট। দেখো দুটি মিশ্রণীয় তরল, এমন তরল যে দুটো তরলকে মিশ্রিত করে ফেলা যায় কিন্তু তাদের স্ফুটনাঙ্কের যথেষ্ট পার্থক্য আছে। মানে কি, একটা স্ফুটনাঙ্কে যখন পৌঁছায়
তখন সেটা ফুটতে শুরু করে, কিন্তু বাকি আরেকটা যেটা ওর সঙ্গে মিশ্রিত আছে সেটা কিন্তু ফোটে না। এই সব ক্ষেত্রে আমরা পাতনকে ব্যবহার করি, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা আংশিক পাতনকে ব্যবহার করি। আংশিক পাতনকে তো কখন ব্যবহার করি? যখন দুটো মিশ্রণীয় তরল যেগুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম, তখন তাদেরকে মিশ্রিত করার জন্য আংশিক পাতনকে ব্যবহার করা হয়। যেমন বায়ুতে বিভিন্ন গ্যাসীয় উপাদান পৃথক করতে এবং পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বিভিন্ন উপাদানকে পৃথক করতে কিন্তু আংশিক পাতন ব্যবহার করা হয়, ঠিক আছে। একে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলা হয়, ঠিক আছে। এবং আংশিক পাতনে একটা স্তম্ভ বা নলকে ব্যবহার করা হয়। এটা মাথায় রেখো, এটা অবশ্যই মাথায় রেখো যে আংশিক পাতনে কিন্তু একটা স্তম্ভ বা নলকে ব্যবহার করা হয়, যেখানে পাতন প্রক্রিয়ায় কিন্তু কোনো স্তম্ভ বা নল ব্যবহার থাকে না, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ব্যাপার, এগুলো একটু মাথায় রেখো। এই ধরনের জিনিস, এই কোশ্চেন, এই পার্টটাকে একটু পড়লেই হবে। জাস্ট তুমি শুধুমাত্র অল্প অল্প করে এই পার্টটাকে একটু পড়ে রেখো, তাহলেই তোমাদের ব্যাপারটা কিন্তু মিটে যাবে, ঠিক আছে। এগুলো একটুখানি পড়ে নিও, পড়লেই হবে তোমাদের, খুব বেশি করার দরকার নেই, পড়লেই তোমাদের হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের এই সমুদ্রের জলে যে লবণ বিশুদ্ধিকরণ হয়, তাতে তোমাদের পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। ফটকিরির যে বিভিন্ন অশুদ্ধ নমুনা বিশুদ্ধ কেলাসন পদ্ধতিতে যে পৃথক করা হয়, তাতে তোমাদের পাতন পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো একটু মাথায় রেখো, পরীক্ষায় কিন্তু আসলে তোমরা পেরে যাবে। ছোটো ছোটো করে পড়ে রেখো, সবটা পুরোটা পড়ে পাগলের মতো করার দরকার নেই, অল্প অল্প করে পড়ে রাখবো, একটা হিন্টস দিয়ে মাথায় রেখে দেবো, তাহলেই হবে ব্যাপারটা। বোঝাতে পারলাম আমি? এইদিকে রয়েছে, দেখো এইখানে রয়েছে, ঠিক আছে। এই যে সমুদ্রের জল প্রয়োগ বলে লেখা রয়েছে, এই পার্টটা পড়ে নিও একটুখানি, এটা তোমাদের ক্লাস 9-এর সায়েন্সের পার্ট। চলো পরেরটাতে দেখো, এই পার্টটা একটু ভালো করে পড়ো, এই পার্টটা থেকে তোমাদের কোশ্চেন্স আসার সম্ভাবনা আছে। কেন বলছি বুঝতে পারছো আশা করি। বলছে যে বোতলটিকে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত রাখতে গেলে বোতলের ওপর জল কর্তৃক প্রযুক্ত বলকে তোমাকে প্রতিমিত করতে হবে। তুমি যদি একটা বোতলকে বন্ধ করে বালতির পুরো ভর্তি বালতির মধ্যে চুবিয়ে বোতলটাকে যদি ডোবাতে যাও, তুমি দেখবে তুমি যখন বোতলটাকে চাপ দেবে, তখন কিন্তু বোতলটার উপরে একটা দেখবে তোমার হাতের উপর একটা প্রেশার আসছে, যেন মানে একটা ঊর্ধ্বমুখী বল যেন কাজ করছে। তুমি যখন বোতলটাকে একটু চাপবে, মানে সজোরে চাপবে, তখন দেখবে যে বোতলটা অবশ্য ডুবছে, ঠিক আছে। তার মানে তুমি ভালো করে বোঝো, তুমি নিচ থেকে আসা যে বল, তাকে অতিক্রম করে তুমি বোতলটাকে চেপে ধরছো। এই যে ওপরের দিকে ঠেলে তুলছে যে বল, এই বলটাকেই আমরা বলি কি মানে প্লবতা, ঠিক আছে, বা বায়ান্সি। এই প্লবতা কি, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নিচে বলেছে, দেখো বোতলটির ওপর জল ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় ঊর্ধ্বঘাত বা প্লবতা, ঠিক আছে। প্রকৃতপক্ষে সকল বস্তুই পরিবাহী মাধ্যমে নিমজ্জিত অবস্থায় প্লবতা বল অনুভব করে, কেউ কম কেউ বেশি, ঠিক আছে। এবং এই বলের মান কিন্তু ওই প্রবাহী মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, ঠিক আছে। তুমি যদি জলের মধ্যে চোবাও, তাহলে কোনো জিনিস খুব দ্রুত চুবে যায়, কিন্তু তুমি যদি সেখানে জলের জায়গায় মোম রাখো, তুমি দেখবে তুমি যত ভারী জিনিসই দাও না কেন, মানে মোম মানে গলা মোম একটা নাও একটা বাটিতে, আর এক বাটিতে জল নাও, তুমি কি করো তার মধ্যে একটা তোমাদের কয়েন, অর্থাৎ 5 টাকা বা 10 টাকার যে কয়েন্স আছে, সেই কয়েন্সটা দাও, তুমি তোকে জলে দিলে সঙ্গে সঙ্গে তলা চলে যাচ্ছে, কিন্তু মোমের মধ্যে দিলে কিন্তু গলা মোমের মধ্যে ইনফ্যাক্ট দিলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু যাবে না, অনেক ধীর গতিতে যাবে। কারণ কি, জলের থেকে মোমের ঘনত্ব অনেক বেশি। এটাই এখানে বলতে চাইছে বেসিক্যালি, যে কতটা বল প্রয়োগ হবে সেটা নির্ভর করছে যে মাধ্যমে তুমি ওই বস্তুটাকে দিচ্ছ, সেই মাধ্যমের ঘনত্বের উপর, বস্তুর ঘনত্ব না, মাধ্যমের ঘনত্বের উপর। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, নিচে একটা জিনিস লেখা, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বস্তুর ওপর ক্রিয়াশীল পৃথিবীর অভিকর্ষজ বলের অভিমুখ হচ্ছে নিম্নাভিমুখী। তাই বোতলটি নিচের দিকে একটা টান অনুভব করে, কিন্তু জল বোতলটিকে উপর দিকে একটা বল প্রয়োগ করে, তাই বোতলটি উপরের দিকে ঠেলা অনুভব করে। বুঝতে পারছো? মানে কোনো জিনিসকে তুমি যদি দাও, তাহলে তার উপর পৃথিবীতে আকর্ষণ বল প্রয়োগ করছে, সেই অভিকর্ষীয় বলের টান কী হবে, পৃথিবীর দিকে হবে, অর্থাৎ নিচের দিকে হবে। কিন্তু জল কিন্তু ওই বোতলের ওপর একটা এক্সট্রা প্রেশার প্রয়োগ করে, যার ফলে বোতলটা ডুবতে চায় না, উপর দিকে ভাসমান অবস্থায় থাকতে চায়। এই বলকেই বলা হয় প্লবতা, ঠিক আছে। বোতল একটা ঠেলা অনুভব করে। এবার আমরা জানি কোনো বস্তুর ওজন হলো পৃথিবী কর্তৃক বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল। ডেফিনেটলি কোনো বস্তুর ওজনটা কি, এই ওজনটাই তো অ্যাকচুয়ালি সেই বল যেটা নিচের দিকে টানছে। ওজনই তো বল, যে বল পৃথিবীর কোনো বস্তুকে, পৃথিবীতে থাকা কোনো বস্তুকে কোন বল নিচের দিকে টানে, সেটা হচ্ছে ওজন, ঠিক আছে। এবার বলছে বোতলটাকে যখন জলে নিমজ্জিত করা হয়, তখন বোতলটিকে জল কর্তৃক উপরের দিকে ক্রিয়াশীল বল বোতলটির ওজন অপেক্ষা বেশি, তাই জন্যই তো বোতল ভাসে, কোনো মানে জলপূর্ণ নয়, এবং বোতল ছিপি দিয়ে ভর্তি, মানে তোমাদের টাইট করে আটা, এমন একটা বোতলকে তুমি যদি জলের মধ্যে ছেড়ে দাও, বোতলের একটা ওয়েট আছে, কারণ তুমি যদি এমনি ছাড়ো, দেখবে টপ করে তোমার মেঝেতে গিয়ে পড়ছে। তাহলে জলের মধ্যে ভাসছে কেন? তার কারণ হচ্ছে ওই বল বোতলের ওজনের থেকে বেশি হচ্ছে, মানে যে বল জল প্রয়োগ করছে বোতলের ওপর উপর দিকে, সেই বলটা
বোতলের ওজন যেটা কিনা নিচের দিকে প্রযোজ্য তার থেকে বেশি হচ্ছে। এই জিনিসটাই আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এবং ইউরেকা বলে উনি নাঙ্গা অবস্থায় রাজপথে ছুটেছিলেন। বিজ্ঞানীরা এরকমই হয়, একটু পাগল টাইপের হয়, কিন্তু ওনাদের আবিষ্কার আমাদের সারা জীবন কাজে লাগে, ঠিক আছে। ওই জন্য ওরা প্রণামধন্য মানুষ, ঠিক আছে, বোঝাতে পারছি আমি। চলো একটা কাজ করি, এবার প্রশ্নে অ্যাকচুয়ালি কী আছে একটু দেখে নেবো। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, বলেছে আর্কিমিডিসের নীতি অনুযায়ী ভাসমান বা ভাসান বল সম্পর্কে, যাকে বায়ান্স ফোর্স বা প্লবতা বলা হয়, এইভাবে তোমাদের দিয়েছে বেসিক্যালি। তো প্লবতা বল সম্পর্কে কোন বিবৃতিটা সত্য? কোনো বস্তুকে তরলে ডোবানো হলে বস্তুটি যে তরল স্থানচ্যুত করে ভাসান বল তার উপর নির্ভর করে। নেক্সট বলছে বস্তুর ওজন যত বেশি ভাসান বল তত হয়। নেক্সট বলছে ভাসান বল মানে বায়ান্সি বস্তুর আয়তনের উপর নির্ভর করে না। নেক্সট বলছে ভাসান বল ত্বরণের ঘনত্বের উপর নির্ভর করে না। কোনটা সঠিক বিবৃতি তোমাদের বলেন? দেখো একটু আগেই পড়লাম যে তরলের ঘনত্বের উপর ডেফিনেটলি নির্ভর করে। দেখো আরেকটা জিনিস মনে রাখবে যে তুমি যদি একটা লোহার দণ্ডকে, মানে ধরো একটা লোহার প্লেট আছে, ঠিক আছে, লোহার প্লেট আছে, লোহার প্লেট মানে কি, এটা ছোট্ট একটা প্লেট, একটা খুবই ছোট্ট একটা প্লেট, মানে সেটা প্লেট বলবো বলো রড বলো, সাপোজ ধরো একটা রডই আছে, ধরো এই রডটাকে যদি তুমি জলে দাও দেখবে এটা টুপ করে নিচে চলে যাচ্ছে, কিন্তু রডটাকে যদি চ্যাপ্টা করো এবং চ্যাপ্টা করে যদি জলের উপর দাও দেখবে সেটা আস্তে আস্তে নিচে যাচ্ছে। তার মানে বস্তুর আয়তনের উপর ডেফিনেটলি নির্ভর করে। নেক্সট বলছে বস্তুর ওজন যত বেশি হয় ভাসান বল তত বেশি হয়, ঠিক আছে। দেখো এটা একটুখানি তোমাদের বিকৃত ধরনের তোমাদের এখানে বাংলা করা হয়েছে বেসিক্যালি। তো আমার মতে এই বিটাই তোমাদের কারেক্ট নয়, ঠিক আছে। এখানে সবকটাই সঠিক বেসিক্যালি। কোনো বস্তুকে তরলে ডোবানো হলে বস্তুটি যে তরল স্থানচ্যুত করে ভাসান বল কিন্তু তার উপর নির্ভর করে, ডেফিনেটলি নির্ভর করে, ঠিক আছে। তো এ সি ডি কিন্তু কারেক্ট, বি আমাদের কিন্তু কারেক্ট হচ্ছে না এখানে। তো কোনটা সঠিক এখানে মনে হচ্ছে নিচে অপশান ছিল এ বি সি কারেক্ট, বি সি কারেক্ট, এরকম অপশান ছিল। তো বি কিন্তু এখানে কারেক্ট এক্স্যাক্টলি নয়। বস্তুর ওজন যত বেশি ভাসান বল তত বেশি হবে এমন ব্যাপার নয় বেসিক্যালি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা তোমাদের দেখো করানো হলো। তো এই প্রশ্নগুলোই তোমাদের মোটামুটি আজকে তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্স আকারে রাখা ছিল। আর আরেকটা জিনিস, এখানে তোমাদের এগুলো কারেক্ট কখন হবে, যখন করে না হবে না, করে হবে, ঠিক আছে। এই নাগুলো কেটে দিতে হবে তোমাদের, তবে এটা কিন্তু কারেক্ট হবে। না যদি দাও তবে কিন্তু কারেক্ট হবে না। না এখানে ভাসান বল মানে বায়ান্সি বা প্লবতা বস্তুর আয়তনের উপর নির্ভর করে, ইয়েস করে। বস্তুর আয়তনের উপর কিন্তু প্লবতা তরলের ঘনত্বের উপর নির্ভর করে, ঠিক আছে। তো বস্তুর ওজন যত বেশি ভাসান বল তত বেশি হয়, এইটা কিন্তু তোমাদের রং, যেটা বললাম আমি। এগুলোও রং বেসিক্যালি, কারণ এগুলোতে করে না আছে, করে বললে তবে রং রাইট হবে, যেটা আমি একটু আগে বলেছি। আর এটা তো অ্যাকিউরেটই আছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই কারেক্ট, বাকিগুলো সব রং। আমি এটাই বলতে চেয়েছিলাম বেসিক্যালি, কারণ এখানে করে না লেখা আছে, আমি তো বলেছি করে হলে সঠিক হবে, ঠিক আছে। এই তোমাদের কোশ্চেন্স ছিল। তোমরা এর পিডিএফ কালকে সকালে আমাদের টেলিগ্রামে, আমাদের যে কটা পেড গ্রুপ আছে সে কটাতে, এবং আমাদের যে ফ্রি টিম ডব্লিউবি এক্সাম পোর্টাল আছে তাতেও তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আরও এক্সপেক্টেড কোশ্চেন্স আমি চেষ্টা করব জোগাড় করে তোমাদের অ্যাকুমুলেট করে তোমাদের কালকে একটু বড় আকারের একটা ক্লাস তোমাদের দেওয়া সকালবেলার দিকে, ঠিক আছে। থ্যাংক ইউ।